يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم بالخير. আচ্ছা, আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমাকে একটু নিশ্চিত করবেন যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আর আমি স্ক্রিনে যে পিডিএফটা শেয়ার করেছি সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা এটাও একটু কষ্ট করে জানাবেন। স্ক্রিনে আমি একটা আহ, আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আমরা আজকে আরবি ভাষা শিক্ষা কোর্স আমাদের আজকে উদ্বোধন হতে যাচ্ছে। তো আমরা মূলত আজকে উদ্বোধনী আজকের এই ক্লাসে হচ্ছে আমরা কিছু পড়বো না, আজকে শুধু আমরা কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। মেইনলি আরবি ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, আর হচ্ছে আমরা ক্লাস কিভাবে করব এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আলোচনার বিষয়গুলো কি কি থাকবে, এক নম্বরে হচ্ছে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আরবি ভাষার ধরন নিয়ে আমরা আলোচনা করব, যে কোন কোন আহ, মানে কোন ধরনের ভাষা আমরা শিখবো সে ব্যাপারে আমরা আলোচনা করব। এবং আমরা ভাষা শেখার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হব, আমাদের কোর্স পাঠ্য কি থাকবে, তারপরে কোর্স শেষে আমাদের কি অর্জন হবে, আমরা কি শিখতে পারবো, জানতে পারবো, বা আমাদের কতটুকু কি অগ্রগতি হবে, আমাদের কোর্স কার্যক্রমের পুরো পরিচিতি, এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে যে কিভাবে চললে আপনারা এই কোর্স থেকে পরিপূর্ণভাবে ফায়দা নিতে পারবেন, এবং কিছু নাসিহা থাকবে। আর সর্বশেষ যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে আমরা ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্ন উত্তর নিব আপনাদের কাছ থেকে। তো আমরা শুরুতে চলে যাই যে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব এবং ফায়দা, এটা নিয়ে আসলে খুব বেশি লম্বা সময় খরচ করার দরকার নেই, যেহেতু আমরা সবাই আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এগুলো আমরা জানি বলেই আমরা এই ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়েছে। তো সুতরাং এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, এখানে আমরা কোরআনের একটা আয়াত দেখতে পাচ্ছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাম মুবিন, যে আমি একেবারে স্পষ্ট আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা আরবি ভাষা শিখো, এটা তোমাদের দ্বীনের অংশ। কারণ আরবি ভাষাতেই কোরআন হাদিসের ব্যাখ্যা, তাফসির ইত্যাদি সবকিছু সংরক্ষিত হয়েছে, ফলে এই ভাষাটা শুধু ভাষাই না, এটা আমাদের দ্বীনেরও অংশ। তো আরবি ভাষাটা শেখার মাধ্যমে আমরা মেইনলি আল্লাহর কালাম কোরআনুল কারীম বুঝতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে পারবো, দৈনন্দিন যে সমস্ত দোয়া দুরূদ গুলো আমরা আমল করি, পড়ি, সেগুলোর অর্থ আমরা জানতে পারবো। যারা হিফজ করতে চায় তাদের জন্য হিফজ করাটা সহজ হয়ে যাবে। কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন এটার মাধ্যমে যেহেতু ভাষার অর্থ আপনি বুঝবেন, যার কারণে তেলাওয়াত করতে গিয়ে একটা আলাদা মজা, আলাদা একটা স্বাদ আপনি অনুভব করবেন। নামাজের মধ্যে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। এই ধরনের আরো অনেক রকমের ফায়দা আমরা পাবো। এখন আসেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আরবি ভাষার ধরন। আরবি ভাষার ধরন বলতে আমরা অনেক সময় আহ মানে আরবি ভাষার আহ অনেক প্রকারের কথা শুনি। কোরআনিক আরবিকের কথা শুনি, মডার্ন আরবিকের কথা শুনি, ক্লাসিক্যাল আরবিকের কথা আমরা শুনি। তো আসলে আহ আরবি ভাষাটা কি জিনিস, কোরআনিক আরবিক বলতে কি আলাদা কোনো কিছু আছে কিনা, অনেকে মনে করে যে এখনকার সময়ের যে স্বাভাবিক আরবি ভাষা এটা আর কোরআনের ভাষা দুটা আলাদা জিনিস, অনেকে এই ধরনের মনে করে। আসলে কি, তো এটা বোঝার জন্য আমরা সংক্ষেপে এখানে একটা ছক আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতেই যেই বিষয়টা দেওয়া হয়েছে এটাকে বলা হচ্ছে ফুসহা বা বিশুদ্ধ আরবি। ফুসহা বা বিশুদ্ধ আরবি।
এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড আরবিক, যেটাকে আমরা প্রমিত আরবি বলতে পারি। আমাদের বাংলা ভাষার একটা রূপ তো আছে প্রমিত বাংলা, যে প্রমিত বাংলায় স্বাভাবিকভাবে আমরা মোটামুটি সবাই পারস্পরিক আলাপচারিতার মধ্যে, পত্রপত্রিকাতে, নিউজের মধ্যে, অথবা আমরা যে কোনো সভা সমাবেশে, বক্তৃতায় আমরা প্রমিত কথাটাই ব্যবহার করি। প্রমিত ভাষার যে প্রমিত রূপ, ওইটাকে আমরা ব্যবহার করি, সেখানে আমরা আঞ্চলিক রূপগুলোকে ব্যবহার করি না। তো এই যে ভাষার যেটাকে আমরা শুদ্ধ বলি, শুদ্ধ বাংলা যেটাকে আমরা বলি, ঠিক আছে, এই আরবির এই শুদ্ধ রূপ যেটা, এটাকেই বলা হয় ফুসহা আরবি, আল আরাবিয়াতুল ফুসহা বা প্রমিত আরবি, স্ট্যান্ডার্ড আরাবিক। মূলত পবিত্র কোরআনুল কারীম এই প্রমিত আরবি ভাষা যেটা ফুসহা, আল আরাবিয়াতুল ফুসহা যেটা, এই ফুসহা আরাবিকেই কোরআনটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এবং এটাই হচ্ছে আরবির শুদ্ধ ভাষা। এখনো, আগেও, সব সর্বকালেই এটাই হচ্ছে আরবির মূল রূপ, প্রমিত রূপ। ঠিক আছে, আমরা যেরকম আমাদের বইয়ের ভাষা শুদ্ধ ভাষা হয়, আমরা হয়তো কথা বলতে গিয়ে সবসময় শুদ্ধ ভাষা ব্যবহার করি না। অনেকে আমরা যারা বিভিন্ন অঞ্চলে বসবাস করি, তারা ওই আঞ্চলিক টোনে আমরা কথা বলি, আঞ্চলিক শব্দে আমরা আমাদের ভাষা ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু আমরা কি করি না, আমাদের দেখা যায় যে দৈনন্দিন যে কথাবার্তার মধ্যে আমরা এটাকে ব্যবহার করি না। ঠিক আছে, শুধু ফুসহাটাই আমরা ব্যবহার করি। আমরা তো দৈনন্দিন কথাবার্তার মধ্যে আমরা আঞ্চলিকটাই অনেক সময় ব্যবহার করি, ফুসহাটা সবসময় করি না। ফুসহাটা আমরা যখন বইপত্র লিখি, পড়ি, অথবা কোথাও সভা সমাবেশে বক্তব্য দিই, সেখানে আমরা ব্যবহার করি। আরবির ক্ষেত্রে একই রকম, আরবির যে বিশুদ্ধ রূপ যেটা, ওইটাই হচ্ছে কোরআনের, আমরা কোরআনের মধ্যে যে ভাষাটা পাই, ওই ভাষা দিয়েই হচ্ছে আরবি বইপত্র, রসুলের হাদিস বলেন, তাফসির বলেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বলেন, ফিকহের বইপত্র বলেন, এই সবকিছু হচ্ছে মূলত এই বিশুদ্ধ আরবিতেই রচিত হয়। এখন কোরআনিক আরবিকটা আসলে কি? কোরআনিক আরবিকটা হচ্ছে এই যে ফুসহা বা যেই বিশুদ্ধ যে রূপটা আছে, এই রূপটারই একটা পরিমার্জিত রূপ। পরিমার্জিত রূপ বলতে, আরবি অনেকে আছে যে ফুল আরবিটা শিখতে চায় না, শুধু কোন রকম কোরআনের অর্থটা ভাষা ভাষা বুঝতে পারে, কোরআনের অর্থটা কোনো মতে আন্দাজ করে সে বুঝতে পারবে, এই ধরনের কিছু কিছু গ্রামারের কিছু ব্যাপার শিখে নেয়, কিছু বিষয় কিছু শব্দ, কোরআনে ব্যবহৃত খুব বহুল ব্যবহৃত কিছু শব্দ মুখস্থ করে নেয়। ঠিক আছে, এইভাবে টুকটাক কিছু বিষয় শেখার মাধ্যমে সে কোরআনের অর্থ কিছু কিছু সে বুঝতে পারে। অনেক কিছু আছে সে আন্দাজ করে বুঝতে পারে যে আচ্ছা এইটার অর্থ মনে হয় এরকম হবে। ঠিক আছে, এই ধরনের সহজে কোরআনটাকে বুঝার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, নির্দিষ্ট কয়েকটা শব্দ, শব্দের অর্থ, এগুলো মুখস্থ করা, যেটা একজন মানুষের মানে কোরআন বুঝার প্রাথমিক পর্যায়ের কিছু বিষয়, এগুলোকে শেখানো হয়, এবং এটাকেই নাম দেওয়া হয় কোরআনিক আরবিক। ঠিক আছে, তো কোরআনিক আরবিক এই শব্দটার কারণে মূলত ধূম্রজালটা সৃষ্টি হয়। অনেকে মনে করে যে আচ্ছা, এমনি নর্মাল আরবিক যেটা, এটা মনে হয় আলাদা কোনো কিছু, এটা আলাদা কোনো কিছু না। ঠিক আছে, তো দেখেন কোরআনিক আরবিক যেটা, এটা কিন্তু মূলত আসলে ওই যে ফুসহা বা স্ট্যান্ডার্ড আরবিক যেটা, বিশুদ্ধ রূপ যেটা, ওই বিশুদ্ধ রূপটারই একটা খণ্ডিত একটা রূপ বলা যেতে পারে, খণ্ডিত, সীমিত একটা রূপ, খণ্ডিত, সীমাবদ্ধ একটা রূপ। ঠিক আছে, মডার্ন আরবিক হচ্ছে বর্তমান সময়ে এসে মডার্ন আরবিক যেটা, এটাও কিন্তু আলাদা কোনো কিছু না, এটাও প্রমিত আরবি যেটা, এই প্রমিত আরবিরই আরেকটু অ্যাডভান্স, প্রমিত আরবিরই আরেকটু পরিমার্জিত রূপ। পরিমার্জিত রূপটা কি? সেটা হচ্ছে মনে করেন আপনার আধুনিক সময়ে এসে অনেক নতুন নতুন শব্দের জন্ম হয়েছে, নতুন নতুন অনেক বাক্যের ব্যবহারের জন্ম হয়েছে, অনেক কিছু যুগের কারণে আমরা এখন পাচ্ছি যেটা আগে ছিল না। এখন মনে করেন রকেট সায়েন্সের যুগ, এখন রকেট, তারপরে মহাশূন্যের বিভিন্ন জিনিসপত্র, তারপরে মনে করেন আপনার আধুনিক নানান ধরনের আবিষ্কারের কারণে আমরা বিভিন্ন রকমের জিনিস দেখি, ট্যাঙ্ক, বিমান, এই ধরনের অনেক রকমের জিনিস আছে, যেগুলো একটা আগে প্রাচীনকালে এগুলো ছিল না। তো এই যে মানে সময়ের পালাক্রমে যুগের পরিবর্তনের কারণে নতুন নতুন অনেক বিষয় পৃথিবীতে জন্ম নিয়েছে, নতুন নতুন অনেক জিনিস আবিষ্কার হয়েছে, এগুলোকে কেন্দ্র করে হাজারো নতুন নতুন শব্দ আবিষ্কার হয়েছে, নতুন নতুন শব্দ একটা ভাষার মধ্যে সংযোজিত হয়েছে, সেই শব্দগুলোর ব্যবহারের নতুন নতুন রূপ লাভ করেছে। তো মূলত এই যে স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, এই স্ট্যান্ডার্ড অ্যারাবিকের মধ্যেই, হ্যাঁ, ক্লাসিক্যাল অ্যারাবিক যেটা ছিল, এটার মধ্যেই এখন মনে করেন এই সময়ের পরিবর্তনের কারণে নতুন নতুন যে সমস্ত শব্দের
জন্ম হয়েছে, নতুন নতুন শব্দের এই ব্যবহারের যে ধরনের উৎপত্তি হয়েছে, এই রূপগুলাকে নিয়ে এখনকার সময়ে ধরেন পত্র পত্রিকাতে যে ধরনের ভাষাটা ব্যবহার হয় বা মানুষজন আধুনিক রচনাতে যে ধরনের ভাষাটাকে ব্যবহার করে, এটাকেই মডার্ন অ্যারাবিক বলা হয়। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে আলাদা কোনো কিছু না। গ্রামারিটিক্যাল দিক থেকে, তারপরে অন্যান্য দিক থেকে হুবহু এটা ওই ফুসহা বা প্রমিত আরবি যেটা হুবহু ওইটাই। পার্থক্য হচ্ছে শুধু এখানে শব্দের যে ভোকাবুলারি গুলো হচ্ছে এখানে নতুন। এখানে প্রাচীন আরবির সাথে নতুন করে প্রচুর আরবি শব্দ অ্যাড হয়। অনেক শব্দ আছে যেটা প্রাচীন আরবিতে এক অর্থে ব্যবহার হতো, নতুন আরবিতে এসে এটা ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। মনে করেন উদাহরণস্বরূপ কায়দা শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত, আল কায়দাতু। তো কায়দা মানে কি আমরা স্বাভাবিকভাবে বুঝি, কায়দা মানে হচ্ছে নিয়ম কানুন। নিয়ম কানুন আরবিতে বলে কায়দা। কায়দা নাম্বার 1, কায়দা নাম্বার 2, মানে রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2। কিন্তু এই কায়দা শব্দটার বর্তমান সময়ে এসে আরেকটা আধুনিক অর্থ নিয়েছে। সেটা হইলো আপনার যে ঘাঁটি, সৈন্যবাহিনীর যে ঘাঁটি, এই সেনা ঘাঁটিকেও কায়দা শব্দ বলে দিয়ে ব্যক্ত করা হয়। তো এই যে মনে করেন কায়দা শব্দটার প্রমিত আরবিতে আগে এটাকে কায়দা বলতে নিয়ম কানুন বোঝানো হতো। আল কায়দাতুল ফিকহিয়া মানে ফিকহি নিয়ম, ঠিক আছে, ফিকহি রুলস। কিন্তু আধুনিক আরবিতে এসে দেখা যাচ্ছে যে কায়দা শব্দটা দিয়ে কায়দাতুন আসকারিয়াতুন, উদাহরণস্বরূপ মানে হচ্ছে মানে সেনা ঘাঁটি। কায়দাতুন আসকারি মানে হচ্ছে সামরিক, সামরিক ঘাঁটি, কায়দা আসকারিয়া। তো এই যে শব্দটার নতুন একটা অর্থ তার মধ্যে সংযোজিত হলো, এই ধরনের মানে প্রচুর আছে যে শব্দটার একটা অর্থ ছিল আগে, এখন এই শব্দের মধ্যে নতুনত্ব এসেছে, শব্দের মধ্যে আরো অর্থের ব্যাপকতা দেখা দিয়েছে। এই ব্যাপারগুলোকেই হচ্ছে যে মডার্ন অ্যারাবিক অ্যারাবিক বলা হয়। দেখা যায় মাদ্রাসায় যারা আরবি আমরা শিখি বা আমরা প্রাচীন মাদ্রাসাগুলোতে, হ্যাঁ, ঐতিহ্যবাহী মাদ্রাসা যেগুলো, অর্থাৎ যেখানে আপনার প্রাচীন ধারার শিক্ষা ব্যবস্থা এখনো আছে, সেগুলোতে আমরা মাদ্রাসাগুলোতে যে ধরনের আরবির চর্চা আমরা করি, সেগুলো দেখা যায় স্ট্যান্ডার্ড আরবিকের ক্লাসিক রূপ যেটা, সেই আরবিগুলো আমরা শিখি, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য থাকে কোরআন হাদিস বোঝা। আর এগুলো সব তো ক্লাসিক আরবিকে। তো যার কারণে মডার্ন আরবিক বুঝতে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তাদের একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওটার জন্য তাদের আলাদা প্র্যাকটিসের দরকার পড়ে। হ্যাঁ, কারণ একটা সাধারণ মাদ্রাসার ছাত্র যে সে স্বাভাবিকভাবেই ক্লাসিক্যাল আরবি, ক্লাসিক্যাল যেই আরবি সাহিত্য, এগুলোর সঙ্গে তার যে ধরনের সম্পর্ক তৈরি হয়, সেটা কিন্তু আধুনিক আরবি বা মডার্ন আরবিক যেটা, এটা সাথে তৈরি হয় না। কারণ মাদ্রাসায় আমরা পত্র পত্রিকা পড়ি না, দৈনিক নিউজ দেখি না, নিউজ শুনি না। তো এই ধরনের আরবির সাথে আমাদের একটা দূরত্ব থাকে। হ্যাঁ, পরবর্তী সময় এটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে এই গ্যাপটা পূরণ করে নিতে হয়। তাহলে এই মডার্ন আরবিকটা কিন্তু আলাদা কোনো কিছু না, এটা মূলত ওই প্রমিত আরবি যেটা, স্ট্যান্ডার্ড আরবিক যেটা, এইটারই একটু অ্যাডভান্স একটা রূপ আমরা বলতে পারি। তাহলে দেখেন কোরআনিক আরবিক বলেন, মডার্ন আরবিক বলেন, এগুলো আসলে ঘুরে ফিরে মূলত কিন্তু এগুলো ফুসহা আরবিকেরই অংশ, আলাদা কোনো কিছু না। আমি এখানে তীর দিয়ে দেখাচ্ছি যে এটা ফুসহা যেটা, এটাই কোরআনিক আরবিক, এটাই মডার্ন আরবিক। আবার মডার্ন আরবিক এবং কোরআনিক আরবিক যেটা, এটাই আসলে মূলত আপনার প্রমিত আরবিরই এক একটা খণ্ডিত রূপ, আলাদা কোনো কিছু না। ঠিক আছে, আলাদা কোনটা? আলাদা হচ্ছে আম্মিয়া অ্যারাবিক যেটা। আম্মিয়া মানে হচ্ছে আঞ্চলিক বা কথ্য আরবি, যেটাকে আমরা বলতে পারি কথ্য আরবি। ঠিক আছে, আঞ্চলিক আরবি যেটা, এটাকে বলা হয় আম্মিয়া। ঠিক আছে, তো এইটা হলো আপনার, যেমন আমাদের দেশে ধরেন নোয়াখালী অঞ্চলের মানুষের একভাবে কথা বলে, চট্টগ্রামের মানুষ আরেকভাবে কথা বলে, সিলেটের মানুষজন আরেকভাবে কথা বলে। অঞ্চল ভেদে আমাদের একটা ছোট একটা দেশ, তাতেই কত রকমের ভেরিয়েন্ট আমরা দেখতে পাই। একটা ভাষার অ্যাকসেন্টের মধ্যে পার্থক্য, শব্দের মধ্যে পার্থক্য। আরবির ক্ষেত্রেও কিন্তু একই রকম। ঠিক আছে, মিশরি অ্যাকসেন্ট একরকম, শুধু অ্যাকসেন্টই না, বরং সেখানে তাদের যে আঞ্চলিক অ্যারাবিক, এটার ধরন একরকম। ঠিক আছে, লিবিয়াতে আরেক রকম, আলজেরিয়াতে আরেক রকম, সৌদিতে আরেক রকম। হ্যাঁ, সৌদির আঞ্চলিক আরবি যেটা, এটার সাথে মিশরি আঞ্চলিক আরবির কোনো রকমের কোনো মিল নাই, আকাশ পাতাল ব্যবধান। খালিজের দেশ যেগুলো, মানে উপসাগরীয় অঞ্চলের দেশ যেগুলো, এগুলোর দেখা যায় আঞ্চলিকটা কাছাকাছি রকমের। আবার আফ্রিকার সাইডের লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, এগুলোর আহ, আঞ্চলিক আরবি যেটা টোটালি ডিফারেন্ট। অ্যাকসেন্ট তো ডিফারেন্ট আছেই, আর মানে আপনার শব্দ চয়ন, বাক্যের, এগুলো পুরোপুরি ডিফারেন্ট। তো এটা হচ্ছে আলাদা। এর বাইরে কোরআনিক আরবিক, মডার্ন আরবিক, এগুলো যাই বলেন, মূলত সবই হচ্ছে স্ট্যান্ডার্ড আরবিকেরই এক একটা পার্ট। ঠিক আছে, তো আমরা কোনটা শিখবো? আমরা মেইনলি হচ্ছে স্ট্যান্ডার্ড আরবিক যেটা, এটাই শিখবো এই কোর্সের মধ্যে। তাহলে স্ট্যান্ডার্ড আরবিকের ক্লাসিক্যাল রূপ যেটা, এটাই মূলত আমরা শিখবো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আরবিকের মধ্যে
আবার মডার্ন রূপটা না, বরং আমরা ক্লাসিক্যাল রূপ যেটা, এটাই আমরা, এটার দিকে আমাদের ফোকাসটা বেশি থাকবে। হ্যাঁ, অর্থাৎ আমরা ভোকাবুলারি যখন আমরা জানবো তখন কোরআনিক ভোকাবুলারি যেগুলো আছে এগুলোকে আমরা বেশি পরিমাণে মুখস্থ করব। ঠিক আছে, যেই ভোকাবুলারি গুলো কোরআনে ব্যবহার হচ্ছে না, হাদিসের মধ্যে বা আপনার দোয়া দুরুদের মধ্যে আমরা সচরাচর ব্যবহার পাই না, এই ধরনের শব্দ আমরা এড়ানোর চেষ্টা করব। যদিও অনেক শব্দ এরকম পড়া হবে আমাদের যেগুলো নাই কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের মুখস্থ যেগুলো আমরা করব পড়বো, এগুলোর মধ্যে দেখা যাবে 80% হচ্ছে এরকম শব্দ যেগুলো ক্লাসিক্যাল আরবিকে আমরা পাবো। ঠিক আছে, 10% বা 15% হয়তো এরকম থাকবে যেটা আমরা কোরআন হাদিসের বাইরে থাকবে আমাদের। তো দেখা যাবে যে আমরা যখন ভাষাটাকে যখন আমরা আয়ত্ত করে ফেলবো, মূল মানে স্ট্যান্ডার্ড আরবিকটাকে যখন আমরা ভালো করে আয়ত্ত করে ফেলতে পারবো, তখন আমরা চাইলে, যদি আমি চাই যে না, আমি মডার্ন আরবিককেও আমি আরো ভালো করে শিখবো জানবো, তাই মডার্ন আরবিকের জন্য আপনাকে কিছু এক্সট্রা প্র্যাকটিস করতে হবে সেখানে, অর্থাৎ আপনার পত্র পত্রিকার জন্য এগুলোর জন্য যেই আলাদা যেই ভোকাবুলারি আছে সেটা আপনার বৃদ্ধি করতে হবে, শব্দ ভান্ডারটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে, যদি কেউ যদি চান সেই চর্চাটা আপনারা করবেন। আবার অনেক সময় আছে আমরা অনেকে চাই যে আমরা কথোপকথন করতে চাই, যে আমার কমিউনিকেশন অ্যারাবিক যেটা, আমি চাই যে আমি আরবিতে মানুষজনের সাথে কথাবার্তা বলবো, একটা মার্কেটে গেলে আমি কেনাকাটা করতে চাই, সেটা আমি কিভাবে কেনাকাটা করব। তো মেইনলি এই যে কমিউনিকেশন আরবির জন্য আপনাকে ওই মডার্ন আরবিকের প্র্যাকটিস থাকতে হবে। কারণ আপনি যখন একটা মার্কেটে যাবেন, গিয়ে আপনি বলবেন যে ভাই আমাকে একটা ব্লেড দেন, তো ব্লেড এটা তো আধুনিক আবিষ্কার, আপনি যেটা এটা এই শব্দ তো আপনি কোরআন হাদিসের কোথাও পাবেন না। আপনি গিয়ে বললেন যে ভাই এই অমুক প্রসেসরের দাম কত, বা আমি একটা ল্যাপটপ কিনতে চাই, এখন বাজারে গিয়ে আপনি বলবেন যে ভাই আমি একটা ল্যাপটপ কিনতে চাই, ল্যাপটপের দাম কত। তো এই ধরনের যে অ্যারাবিক, এগুলোর জন্য আপনার ওই যে কমিউনিকেশনের অ্যারাবিক যেটা, এগুলো আমরা আসলে মূলত শিখবো না এখানে। কারণ আমাদের মূল ফোকাসটা যেহেতু থাকবে কোরআনের অর্থ বোঝা, এই কারণে কোরআনের অর্থ বোঝার জন্য অ্যারাবিকের ক্লাসিক্যাল রূপ যেটা, এটাই যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কোরআন হাদিস যেহেতু ক্লাসিক্যাল রূপেই, আমরা মূল ফোকাসটা দিব হচ্ছে ক্লাসিক্যাল আরবির উপরে। ঠিক আছে, আর এই কমিউনিকেটিভ অ্যারাবিক বলেন, মডার্ন অ্যারাবিক বলেন, এগুলোর দিকে আমাদের ফোকাসটা কম থাকবে। ঠিক আছে, যদি কেউ এগুলাকে জানতে চান, আগ্রহী হন, আপনি মডার্ন অ্যারাবিকটা ভালো করে শিখেন, শিখার পরে আপনি চাইলে এক্সট্রা কিছু মেহনতের মাধ্যমে আপনি ওইগুলোকে আয়ত্ত করে নিতে পারবেন, যেহেতু আপনার মূল যেই গোড়া বা আপনার মূল যেই ফাউন্ডেশন সেটা আপনি ঠিক করে ফেলেছেন মানে স্ট্যান্ডার্ড অ্যারাবিক শেখার দ্বারা। জাস্ট বাড়তি কিছু মেহনত করার দ্বারাই আপনি ওই অ্যারাবিক গুলো আপনি নিজে নিজেই শিখতে পারবেন, এগুলোর জন্য আপনার আলাদা কোনো উস্তাদের দরকার হবে না, কারণ আপনার ফাউন্ডেশন হয়ে গেছে। তো আশা করি মোটামুটি এই ব্যাপারে আপনার একটা মানে কনসেপ্ট আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। এই ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকলে আমি ইনশাল্লাহ একবারে শেষে আপনাদের প্রশ্নের উত্তর নিব। আচ্ছা, আমার কথা তো আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন নাকি? আমার কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনাদের? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি সামনের দিকে অগ্রসর হব, নাকি আপনাদের এখানে যদি কোনো খুব জরুরি যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, জিজ্ঞাসা করে ফেলতে পারেন, যাতে প্রশ্ন উত্তরটা আপনার বিষয়ের সাথে সম্পৃক্ত হয়। আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম এই আলোচনার আশা করি আপনাদের কাছে পরিষ্কার। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিত আকারে করতে পারেন, আমি ভাইদের কাছ থেকে ভয়েসেই প্রশ্নের উত্তর নিব একবারে শেষে। বোনেরা অবশ্যই লিখিত আকারেই প্রশ্ন করবেন। ঠিক আছে, আর এখন যদি কেউ কিছু জানতে চান, এই যে আলোচনাটা হলো কোনো কিছু যদি অস্পষ্ট থেকে থাকে সেটাও লিখিত আকারে জিজ্ঞাসা করে ফেলতে পারেন। ইয়া রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। ওকে, আমি সামনের দিকে এগোতে পারি তাহলে। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে অগ্রসর হব। কিভাবে আমরা অগ্রসর হব, দেখেন একটা ভাষা আমরা আহ দুই ভাবে একটা ভাষা শেখা যায়, দুই ভাবে একটা ভাষা শেখার প্রসেস হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে নিচের থেকে উপরের দিকে, আর একটা হচ্ছে উপরের থেকে নিচের দিকে, নানান প্রসেসে আছে, লম্বা আলোচনা সেদিকে আমি যাচ্ছি না। আমরা কিভাবে অগ্রসর হব জাস্ট এই ব্যাপারে আপনাদেরকে একটু আমি কনসেপ্ট ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যারা আরবি ভাষা শেখায়, তো তারা অনেকে আছে যে প্রথমে আরবিটাকে শেখায়, এরপরে হচ্ছে মানে কোরআনের দিকে যায়, মানে প্রথমে আপনাকে ভাষাটাকে ভালো করে শেখানো হবে, ভাষাটা যখন আপনার ভালো করে শেখা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনাকে কোরআনের কাছে নিবে, তাহলে এটা হচ্ছে ভাষা, তারপরে কোরআনের দিকে।
আর আমরা হচ্ছে উল্টা ভাবে অগ্রসর হব, মানে এটার উল্টাটা আর কি। এটার উল্টা কি, আমরা মেইনলি কোরআনের অনুবাদের দিকে আগে যাব। অর্থাৎ আমরা ভাষা যতটুকু শিখবো, ধরেন আমি 5% ভাষা শিখলাম, তাহলে আমার এই 5% ভাষা জ্ঞান দিয়ে কোরআনের যতটুকু জায়গা আমার পক্ষে বোঝা সম্ভব ওইটা আমরা পড়ে ফেলবো কোরআনের। তারপরে ধরেন আমি পড়তে পড়তে ধরেন প্রথম সেমিস্টারে গিয়ে আমার 30% মনে করেন উদাহরণস্বরূপ আমার, বা 25% আমার শেখা হলো। ঠিক আছে, তো এই 25% শেখার ভেতর দিয়ে কোরআনের যতটুকু অংশ আমার পক্ষে বোঝা সম্ভব হবে, এই 25%-এর জ্ঞান দিয়ে আমরা অতটুকু বুঝে ফেলবো। তারপরে মনে করেন সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমার আরবি ভাষা জ্ঞান 50% হইলো। তো এই 50% ভাষা জ্ঞান দিয়ে কোরআনের যতটুকু যতটুকু অংশ, যে যে জিনিসগুলো আমার পক্ষে বোঝা সম্ভব ওইটা আমরা বুঝে ফেলবো। মানে আমাদের ভাষা জ্ঞানটা অগ্রসর হতে থাকবে কোরআনকে সাথে করে, কোরআনকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, এইভাবে আর কি। তো কোরআনের অনুবাদ থেকে আমরা সাধারণ আরবি ভাষা, এরপরে হচ্ছে যে আমরা উচ্চতর আরবি ভাষার দিকে যাব। ঠিক আছে, তো আমরা তাহলে এই আমাদের অগ্রসরটা আমরা এইভাবে হব। এসআরবি শিখির ক্ষেত্রে যেটা হয়েছে, এসআরবি শিখির ক্ষেত্রে আপনারা যাদের অনেকে এখানে আজকে উপস্থিত যারা অনেকে আছেন, হয়তো এসআরবি শিখি দিয়ে আপনাদের আরবি ভাষা শেখার হাতে করে অনেকের হয়েছে, হয়তো আগে টুকটাক পড়েছেন, ওরকম অনেকে থাকতে পারেন। তো এসআরবি শিখির মধ্যে কি হয়, আমি নিজেও আগে আমাদের একাডেমিতে এসআরবি শিখি পড়াতাম, কিন্তু এখন আমরা এটা বাদ দিয়েছি। এসআরবি শিখির মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে আপনাকে প্রথমে ভাষাটা শিখাবে। শুরুতে শুরু করে আপনি যখন 3 নাম্বার খণ্ডের একেবারে লাস্ট চ্যাপ্টারে যখন আপনি যাবেন, তখন আপনি কোরআনের আয়াত পাবেন। তার মানে যখন আপনার ভাষা শেখার স্টেজ শেষ পর্যায়ে, শেষ লাস্টে এসে আপনার ভাষা জ্ঞান মোটামুটি এখন কমপ্লিট, এবার হচ্ছে আপনার সামনে কোরআনের আয়াতগুলো দিবে। মানে আপনার ভাষাটাকে কমপ্লিট করার পরে হচ্ছে যে আপনাকে কোরআনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইটা আমাদের কাছে একটা ত্রুটি মনে হয়েছে, বইয়ের ত্রুটি না এটা। মানে কারণ এই বইটা তো মাদ্রাসা ছাত্রদের জন্য রচনা করা, ওই হিসেবে ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা, আমাদের অডিয়েন্স মাদ্রাসা ছাত্ররা না, আমাদের অডিয়েন্স হচ্ছেন আপনাদের মতন মানুষজন যারা মূলত আরবি ভাষাটা শিখতে চান কোরআনটাকে বোঝার জন্য, এটা আপনাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তো আমাদের মনে হয়েছে যে আমাদের এইভাবে আগানো উচিত না। কেন উচিত না? উচিত না এই কারণে, মনে করেন একজন মানুষ 50% পর্যন্ত শিখলো, শিখার পরে সে কোনো কারণে সে কোর্স ছেড়ে দিল, তার মানে সে কিন্তু এখনো কোরআনের কাছে যেতে পারে নাই। কারণ ওই মেথডে কিন্তু কোরআনটা সে পাবে কখন, 100% যখন তার শেখা হয়ে যাবে, এরপরে হচ্ছে যে সে কোরআনটাকে পাবে। মানে 90% যখন তার শেখা হবে, লাস্ট চ্যাপ্টারে গিয়ে সে কোরআনের আয়াত পাচ্ছে। এখন দেখা যাচ্ছে কেউ যখন 60% পড়া ছেড়ে দিচ্ছে, 50% পড়া ছেড়ে দিচ্ছে, তো এই টাইমের ভিতরে সে কিন্তু কোরআনে দেখা পাচ্ছে না, অথচ তার আরবি ভাষা শেখার মূল উদ্দেশ্য ছিল কোরআন। দেখা যায় আমরা এটা দেখলাম যে আমাদের এখানে স্টুডেন্ট মনে করে প্রথমে ভর্তি হয়েছে অনেক, তো দেখা যাচ্ছে যে 5 মাস 6 মাস যাওয়ার পরে একটা অংশ তারা কোনো না কোনো কারণে তারা ঝরে যাচ্ছে। কিন্তু এই যে একটা মানুষ 5 মাস 6 মাস এখানে পড়লো, তো অথচ সে এখনো কোরআনের কাছে যেতে পারে নাই। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে সে কোরআন বুঝার জন্যই ভর্তি হলো, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পড়ার পরেও সে কোরআনের দেখা পেল না, বা কোরআনের সঙ্গে তার সম্পর্কটা হলো না, তার আরবি ভাষাটা কোরআনের সঙ্গে রিলেট হলো না। এটা তো আসলে হইলো না। এই কারণে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এই সিস্টেমটা বাদ দিয়ে আমরা এই মেথডে আসছি, যে আমরা ধরেন যে যখন সে 10% শিখবে, ওই 10% সে কোরআনের সঙ্গে রিলেট করে দিবে। 20% শিখবে, ওই 20% থেকে যতটুকু কোরআনের সঙ্গে সম্পর্ক করে দেওয়া যায় অতটুকু আমরা করে দিব। ফায়দাটা হলো, কেউ যদি 50% কোর্সের 50% প্রগ্রেস হওয়ার পরে যদি সে কোর্স ছেড়ে দেয়, তাহলে অন্তত 50%-এর ভেতর দিয়ে কোরআনের সঙ্গে যতটুকু তার সম্পর্ক হওয়ার, বা কোরআনের যে জিনিসগুলো তার জানার, আয়াতের অর্থগুলো বুঝার সম্ভাবনা তার পক্ষে ছিল, সক্ষমতা তার তৈরি হয়েছিল, ওইটাকে সে অ্যাপ্লাইও করতে পারছে। তাইলে মানে সে এমন না যে সে খালি হাতে বিদায় নিল, বরং সে যখন 50%-এ এসে বিদায় নিচ্ছে, তখনই কিন্তু এই 50%-এর মাধ্যমে সে যতটুকু কোরআন বুঝতে পারবে ওইটাকে নিয়েই সে কোর্সটাকে স্টপ করে দিয়েছে। তাহলে আমাদের মূল যে মাকসাদটা, যে কোরআনের সাথে মানুষকে সম্পর্কিত করে দেওয়া, কোরআনের অর্থ বোঝার সাথে, এটা কিন্তু অনেকটাই আমরা এই ক্ষেত্রে সফল হচ্ছি। তো এই জিনিস চিন্তা করে আর কি আমরা এসব শিক্ষাটাকে বাদ দিয়ে শেষ পর্যন্ত নতুন করে অনেক পরিশ্রম করে আমরা এই নতুন করে আমাদের এই সিলেবাসটাকে আমরা এইভাবে প্রণয়ন করার আমরা উদ্যোগ হাতে নিয়েছি। তা না হয় আমাদের এত কষ্ট করে গত রমজানের আগের রমজান থেকে এটার পিছনে মেহনত শুরু হয়েছে, 1 বছর প্লাস সময় লেগে গেছে আমাদের এই পুরো কাজটা শেষ করতে। তো এত বাড়তি প্রেশার নেওয়ার আসলে দরকার ছিল না, যেহেতু এশার বিশেখের মতন একটা চমৎকার কিতাব
আমাদের সামনে রেডি করাই আছে, ঠিক আছে, এবং এটার উপরে সব ধরনের কাজও আমাদের করা আছে। তারপরে আমরা বাড়তি প্রেশারটা নিয়েছি শুধুমাত্র আমাদের যেই মিশন, আমাদের যে গোল, এটা পরিপূর্ণভাবে অর্জিত হচ্ছে না বলে। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই স্বপ্নটাকে পূরণ করেন। আর আমাদের এই স্বপ্নগুলো আসলে পূরণ হবে আপনাদের সদিচ্ছার মাধ্যমে। আপনারা যদি ঠিকঠাক ভাবে পড়েন, যদি আপনারা নিয়মিত লেগে থাকেন, পড়াগুলোকে ঠিকঠাক ভাবে করেন, তাহলে হচ্ছে যে আমরা সার্থক। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছি সেই লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ হবে। দেখেন, আমরা কিন্তু আগে আহ এই মানে আমাদের এই আরবি ভাষা শিক্ষা কোর্সের এই ফার্স্ট হচ্ছে যে আমরা ক্লাসগুলো লাইভে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতদিন কিন্তু আমরা ক্লাসগুলো লাইভে নিতাম না, আমাদের মূল ক্লাসগুলো প্রি রেকর্ডেড থাকতো। তো লাইভে নেওয়ার একটা পরীক্ষামূলক আমরা এবার ক্লাসগুলোকে লাইভে নেওয়ার নিয়েছি, যে স্টুডেন্টদের ফায়দা বেশি হয় কিনা এটা দেখার জন্য। কিন্তু আমাদের আসলে জানি না এক্সপিরিয়েন্স কি হবে। আজকে প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিতি মাত্র 80 জন, কিন্তু আপনাদের আহ মানে স্টুডেন্ট সংখ্যা ভর্তি হয়েছে এটা সংখ্যা 80-র ডবল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 150-র মতন ভর্তি হয়েছে, তো উপস্থিত ক্লাসে আছে মাত্র 80 জন। তো প্রথম দিনেই প্রায় অর্ধেক অনুপস্থিত। তো প্রথম দিনই যদি এরকম হয় যে অর্ধেক অনুপস্থিত, তার মানে কি আগামী দিনগুলোতে দেখা যাবে এই উপস্থিতির সংখ্যা আরো কমবে, আরো কমবে। তো কমতে কমতে একটা সময় এরকম দেখা যাবে যে লাইভ ক্লাসের মধ্যে উপস্থিত থাকছে মাত্র 10 জন, 12 জন, 15 জন। হ্যাঁ, এটা দুঃখজনক। তো যাই হোক, আশা করি আজকে প্রথম দিন আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের যাতে এরকম হতাশ হতে না হয় যে না, আসলে আমরা এতদিন যেভাবে রেকর্ডেড ক্লাসে দিতাম মূল ক্লাসগুলো, ওই পদ্ধতিই ঠিক আছে, লাইভ ক্লাস করানোর সিদ্ধান্তটা আমাদের ঠিক হয় নাই। এই ফিল্ডটা যাতে আমাদের মধ্যে না আসে, এটা আপনাদের উপর নির্ভর করে আর কি। যদি আপনারা ঠিকঠাক ভাবে ক্লাসে আসেন, তাহলে আমরা তো এটাকে এভাবেই কন্টিনিউ করব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখন আমাদের কোর্স পাঠ্যটা কি? কোর্স পাঠ্য হচ্ছে হাইয়াল আল আরাবিয়া, যে এই কিতাবটার মাধ্যমে আমরা পাঠদান করব। ঠিক আছে, এটা আমাদের নিজস্ব গবেষণালব্ধ একটা কিতাব। এটা কর্মব্যস্ত কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সাধারণ মানুষের জন্য উপযোগী করে রচনা করা। আমরা মূলত তিনটা জিনিসকে ফোকাস করেছি: আরবি থেকে কোরআনের অর্থ বুঝা, আরবি থেকে নবীজির হাদিস বিভিন্ন দোয়া এগুলোর অর্থ বুঝা, সাধারণ আরবি ভাষা বুঝা। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মূল ফোকাসে থাকবে। আর পাশাপাশি আরবি ব্যাকরণের দুইটা দিক আছে, একটা হচ্ছে নাহু আর একটা সরফ। বিস্তারিত আপনারা যখন পড়া শুরু করবেন তখনই জানবেন। এই গ্রামারের যে দুইটা সাইড, এই দুইটা সাইডেও আপনাদেরকে পড়ানো হবে। গ্রামারের প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা আলাদা শীট দিব, শীট দিয়ে দিয়ে আপনাদেরকে জিনিসগুলো পড়ানো হবে ইনশাল্লাহ। কোর্স শেষে আপনাদের কি অর্জন হবে? আপনারা যদি এই 4টা সেমিস্টার আছে এখানে, তো 4টা সেমিস্টার যদি আপনারা শেষ করতে পারেন ঠিকঠাক ভাবে, তাহলে কোরআনের অধিকাংশ আয়াত এবং অসংখ্য হাদিসের অর্থ আপনারা নিজেরাই আরবি থেকে বুঝতে পারবেন, আপনাদের পক্ষে বোঝা সম্ভব হবে। ঠিক আছে, সাধারণ আরবিতে কথোপকথন করা, বোঝা, হ্যাঁ, সহজ ভাষায় লেখা আরবি বইপত্র যেগুলো আছে এগুলো জবরজের ছাড়াই পড়তে পারা, এটার যোগ্যতা আপনাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। এখন হচ্ছে যে আমরা কোর্স কার্যক্রমের আলোচনায় চলে যাই, যে আমাদের পুরো কোর্সটা আমরা কিভাবে পরিচালিত করব, ক্লাস কিভাবে হবে, কবে কবে হবে। তো ক্লাস আজকে যেভাবে হচ্ছে এভাবেই হবে। আপনাদের শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, আবার বলছি, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে এই 3 দিন রাত 9:15 থেকে, আজকে যেরকম আপনাদের কে লিংক দিয়ে দেওয়া হয়েছে ডিসকাশন গ্রুপে, সেই লিংকে ক্লিক করে আপনারা এখানে অ্যাড হয়েছেন। একেবারে একই রকম সিস্টেমে আপনারা এই 3 দিন যথাসময়ে ওখানে লিংক দেওয়া হবে, আপনারা লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন। এখন কথা হচ্ছে, যারা আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন, ঠিক আছে, আপনাদের একটা আলাদা হাজিরা দিতে হবে। হাজিরাটা আপনারা নিজ দায়িত্বে দিবেন। সেটা কিভাবে দিবেন? আমরা একটু ক্যাম্পাসে চলে যাই আমাদের। আপনাদের নিশ্চয়ই, আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনাদের সবার আলাদা একটা ক্যাম্পাস আপনাদেরকে দেওয়া হয়েছে। সেই ক্যাম্পাসে যখন আপনারা লগ ইন করবেন, তখন আপনারা যেই কোর্সে অ্যাড আছেন সেই কোর্সটা দেখাবে। যেমন মনে করেন, আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো একটা বানিয়ে রেখেছি। এটাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা। আমি স্ক্রিনে যে ক্যাম্পাসটা দেখাচ্ছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন শেয়ারটা ঠিকভাবে হচ্ছে কিনা এটা বোঝার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা, এবার দেখেন তো। এখন আপনারা
ই ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, তো দেখেন আপনারা যারাই কোর্সে ভর্তি হয়েছে নিশ্চয়ই আপনাদের সবাই ই ক্যাম্পাস আপনারা রেজিস্ট্রেশন করেছেন, এবং আপনারা প্রত্যেকেই হচ্ছে আহ, আপনার যেই ইউজার নেম বা আপনার যে ইমেল ওটা এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনারা আমাদের ই ক্যাম্পাসে চলে যাবেন। তো এই ই ক্যাম্পাসটা রাখা হয়েছে মূলত পুরো কোর্সটাকে খুব মানে একটা সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা করার জন্য। এটা আপনাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই একটা অ্যাপও নিয়ে আসবো, তখন আপনাদের জন্য মানে ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের আরো অনেক সুখকর হবে ইনশাল্লাহ। তো আপাতত আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা যখন যাবেন, যাওয়ার পরে আপনারা ই ক্যাম্পাস নির্দেশিকাটা সবাই দেখে নিবেন। এখানে আমরা সবকিছু সহজভাবে তুলে ধরেছি, আপনারা ই ক্যাম্পাসটাকে কিভাবে ব্যবহার করবেন এইটা পুরোটা আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর এখানে প্রয়োজনীয় তথ্য নীতিমালা আছে, আরবি কিবোর্ড, যেহেতু আপনাদেরকে প্রচুর পরিমাণে আরবিতে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এখান থেকে আরবি কিবোর্ড যারা এখনো আপনারা ইনস্টল করেন নাই তারা অবশ্যই আরবি কিবোর্ড আপনার মানে ফোনে ইনস্টল করে নিবেন। ঠিক আছে, আর যদি কেউ কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যদি ইউজ করতে চান, আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ থেকে হইলে উইন্ডোজে ওখানে বাই ডিফল্ট কিবোর্ড সেটিংস থেকে কিবোর্ড অ্যাড করে নেওয়া যায়, ওখান থেকে কিবোর্ডটা অ্যাড করে নিতে পারবেন। এখানে কম্পিউটার থেকে করতে চাইলে কিভাবে করবেন এটাও একটা ভিডিও এখানে দেওয়া আছে, ওটা থেকে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, এবং ইয়া থেকে মানে কেউ যদি পিসি থেকে ব্যবহার করেন, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে, সেক্ষেত্রে জবর জের কিভাবে দিবেন এগুলাও এখানে সবকিছু এখানে ই ক্যাম্পাসে এখানে দেওয়া আছে, কিবোর্ড সেটিংস এর অধীনে দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে প্রয়োজনীয় পিডিএফ এর মধ্যে আপনারা হচ্ছে এই যে কিতাবটা আপনাদেরকে পড়ানো হবে এই কিতাবটার এখানে শুধুমাত্র প্রথম সেমিস্টারে যতটুকু পড়ানো হবে অতটুকু অংশ এখানে দেওয়া আছে। আমরা চেষ্টা করছি খুব প্রথম সেমিস্টার শেষ হওয়ার আগেই বাকি যেই অংশটুকু আছে সেটাও আপনাদেরকে রেডি করে দিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ। রেডি তো করাই আছে, বাকি আমরা একটু পরিমার্জনের কাজ করছি, কিছু বিষয় সংযোজন বিয়োজন করছি, যার কারণে হচ্ছে ওইটা আর দেই নাই। শুধুমাত্র প্রথম সেমিস্টারে যতটুকু পড়ানো হবে প্রথম অধ্যায়টা অতটুকু এখানে দেওয়া আছে। তো এটা আপনারা ডাউনলোড করে নিবেন এবং চেষ্টা করবেন এটাকে প্রিন্ট করে নেওয়ার জন্য, কারণ পিডিএফ থেকে ভালো করে পড়া যায় না। প্রিন্ট কপি থাকলে যেভাবে আয়েশ করে পড়া যায় সেটা মোবাইলে পিডিএফ থেকে পড়া যায় না। তো আপনারা যে কোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন, অথবা অনলাইনে আপনার বিভিন্ন আজকাল ফেসবুকে বিভিন্ন রকমের এরকম সেবাদাতা প্রতিষ্ঠান আছে যাদেরকে পিডিএফ দিলে তারা এটার প্রিন্ট করে সুন্দর করে বাধাই করে আপনার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিবে। তাদের মাধ্যমে আপনারা চাইলে বই আকারে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ট্রাস্টের একটা ইয়া আছে, আমিও তাদের কাছ থেকে ফটোকপি মানে প্রিন্ট করাই কোনো কিছু দরকার হইলে। দরকার হয় তাদের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, ওই পেজের লিংক আপনারা তাদের কাছ থেকেও চাইলে প্রিন্ট করে নিতে পারেন। আমার নাম বললে বা নুরুল কোরআনের নাম বললে তারা সর্বোচ্চ ছাড় দিবে আপনাদেরকে, আমি এটা ওদেরকে বলে দিয়েছি। তো আরেকটা হচ্ছে এখানে প্রথম অধ্যায়ের সকল শব্দ সংকলন একটা, মানে অর্থাৎ এই প্রথম অধ্যায়ের মধ্যে যতগুলো শব্দ আপনাদেরকে পড়ানো হবে এই সব শব্দকে আলাদা করে আমরা একটা ইয়েতে সংকলন করেছি, যাতে করে আপনারা শব্দের চর্চাটা, শব্দের অর্থ, ভোকাবুলারি যদি কেউ ভালো করে মনে রাখতে চান ওই শীটটা আপনার কাজে আসবে। কারণ শব্দের অর্থ মানে প্রতিনিয়ত চর্চার উপরে না রাখলে শব্দের অর্থ অনেকের সময় ভুলে যায় আমরা। এই কারণে আলাদা শীট করে দেওয়া হয়েছে, বিশেষ করে পরীক্ষার সময় এটা কাজে আসবে। এই শব্দের অর্থগুলো আপনি যদি একসঙ্গে মুখস্থ রাখতে চান, ওই বারবার পৃষ্ঠা উল্টে উল্টে শব্দের অর্থ খোঁজা এটা একটু বিরক্তিকর। এই কারণে এক শীটের মধ্যে সব শব্দের অর্থ দেওয়া আছে, যাতে করে আপনারা সহজেই শব্দের অর্থগুলো খুঁজে পান। ঠিক আছে। এরপর এখানে আরবি হাতের লেখা, এখানে কিছু হাতের লেখার কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, চাইলে ইগনোরও করতে পারেন। এটা এমনি দেওয়া, এটা আমাদের কোর্সের কোনো পার্ট না, এটা দেওয়া যেহেতু আপনারা আরবি ভাষা শিখবেন। যদি কেউ চান যে আমি আরবি হাতের লেখাটাকেও সুন্দর করতে চাই, এই ক্লাসগুলো দেখে আপনি নিজের মতো নিজে প্র্যাকটিস করতে পারেন। যার মনে চায়, আর যার মনে চায় না সে ইগনোরও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে যেমন উদ্বোধনী আলোচনা, আমরা আজকে যে উদ্বোধনী আলোচনাটা হচ্ছে এটার রেকর্ড, এটার রেকর্ডটা হচ্ছে আপনারা এই জায়গার মধ্যে পেয়ে যাবেন। উদ্বোধনী আলোচনার মধ্যে ঢুকলেই আজকের যে আলোচনাটা হচ্ছে এটার রেকর্ডটা হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। এখন যেটা বলছিলাম হাজিরার কথা বলছিলাম, হাজিরাটা হচ্ছে কি, হাজিরাটা হচ্ছে যেমন মনে করেন 1 নাম্বার ক্লাস দার্স ধরেন আগামীকাল তো শুক্রবার, তারপরের দিন শনিবার, শনিবারে হচ্ছে আপনাদের প্রথম দার্স হবে। তো যখন আপনাদের দার্স হয়ে যাবে, তো এই দার্সের যেই রেকর্ড, এই রেকর্ডটা হচ্ছে যে আমি আগে থেকে রেকর্ড করে তারপরে সেটা আপনাদেরকে দিব।
মানে লাইভে যেটা ক্লাস করাচ্ছি এটা দিব না, কারণ লাইভের ক্লাসের মধ্যে অনেক প্রশ্ন উত্তর থাকে, এদিক সেদিকের অনেক কথা থাকে, অনেক নসিহত থাকে, এটা ওইটা নানান আলাপ সালাপ থাকে, যার কারণে ক্লাসটা অনেক লম্বা হয়ে যায়। আর যারা রেকর্ডেড ভিডিও দেখে, এত লম্বা ভিডিও দেখে, তাদের জন্য একটু ডিস্টার্বিং। হ্যাঁ, এই কারণে আমাদের রেকর্ড যেটা দিব এটা আমি আলাদা রেকর্ড করে দিব, ওখানে জাস্ট শুধু জরুরি ক্লাসের কথাগুলোই থাকবে, বাইরের আর কোনো কথা থাকবে না সেখানে। তো এই রেকর্ডটা হচ্ছে যে আপনারা এই ক্যাম্পাসে পেয়ে যাবেন ক্লাস হওয়ার পরে। ওই মানে ওই ক্লাসের ওই পড়াগুলোর রেকর্ডটা আপনারা এই ক্যাম্পাসের মধ্যে পেয়ে যাবেন। এখন মনে করেন কথার কথা, আপনাদের প্রথম ক্লাসটা হলো, হওয়ার পরে ওটা ক্লাসের রেকর্ডটা আপনারা আপনাদের এই ক্যাম্পাসের মধ্যে এইভাবে দার্স নাম্বার 1 এভাবে আপনারা পাবেন। তো আপনারা যারা লাইভে দার্সে উপস্থিত থাকবেন, তারা হচ্ছে এই ই ক্যাম্পাসে গিয়ে এখানে দেখেন সাবমিট অ্যাটেন্ডেন্স একটা কথা আছে উপরে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাটেন্ডেন্স, এখানে হচ্ছে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই যে, হ্যাঁ, প্লিজ প্রসেসডে ক্লিক করলে আপনার অ্যাটেন্ডেন্স সাবমিট হয়ে গেল। এবং দেখেন পাশে এখানে একটা টিক চিহ্ন উঠেছে, তার মানে আপনি যে 1 নাম্বার ক্লাসে উপস্থিত ছিলেন এটা আমরা শিওর হলাম যে না, আপনি ক্লাসটা দেখেছেন। ঠিক আছে, এরকম ভাবে যারা যদি কখনো আপনার ক্লাস মিস যায়, মনে করেন আপনি 1 নাম্বার ক্লাসে আপনি থাকতে পারেন নাই, তো পরে যখন আপনি রেকর্ডটা দেখে নিবেন, দেখে নেওয়ার পরে আপনি উপরে অ্যাটেন্ডেন্সের বাটনে ক্লিক করে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন যে আমি ক্লাসে উপস্থিত না থাকলেও পরে আমি ক্লাসটা দেখে নিয়েছি। কারণ এই অ্যাটেন্ডেন্স গুলো আবার একটা শিটে আমাদের কাছে আলাদাভাবে যায়, ওটা দেখলে আমরা দেখতে পারবো যে কারা কারা প্রথম দার্স করছেন, কারা কারা করেন নাই। তো যারা লাইভে থাকবেন তারা তো ক্লাস শেষে এখানে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। আর যারা ক্লাসে থাকতে পারবেন না কোনো কারণে, তারা হচ্ছে পরবর্তীতে রেকর্ডটা দেখে নেওয়ার শেষে আপনি এখানে হাজিরাটা দিয়ে দিবেন। তো হাজিরা না দিলে কিন্তু এখানে টিক চিহ্ন উঠবে না, হাজিরা দিলে এখানে টিক চিহ্ন উঠবে। এরপরে দেখেন এখানে পাশে আরেকটা চিহ্ন দেওয়া আছে, আমি যদি একটু বড় করি, এই যে দেখেন এখানে পাশে আরেকটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা কি? চিহ্নটা হচ্ছে আপনাদের আহ এই ক্লাসগুলোর নিচে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডের নিচে একটা করে হোমওয়ার্ক দেওয়া থাকবে। এই যে দেখেন এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, 1 নাম্বার দার্স 1-এর হোমওয়ার্ক। ঠিক আছে, তো হোমওয়ার্কের মধ্যে ক্লাসে যে পড়াটা পড়ানো হয়েছে সেই পড়াগুলোর উপরে কিছু কোয়েশ্চেন থাকবে। হয়তো মানে ওইটা ক্লাসের মধ্যে যে জিনিসগুলো পড়ানো হয়েছে সে সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর থাকতে পারে, অথবা কিছু আরবি বাংলা বাক্য দেওয়া থাকবে, সেগুলোকে আরবি করতে বলা হবে, অথবা কিছু শব্দ দেওয়া হবে সেগুলো দিয়ে বাক্য বানাতে বলা হবে, কিংবা মনে করেন আপনার আপনার শূন্যস্থান পূরণ করতে বলা হবে, এরকম কিছু না কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আপনারা এই যে এখানে খালি ঘর যেটা আছে, এই খালি ঘরে আপনি হোমওয়ার্কটা লিখবেন। এখানে যা 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 জানতে চাওয়া হয়েছে, যেমন পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ চেনার উপায় কি, কথার কথা, তো আপনি এটার 1 নাম্বারের অ্যান্সার দিবেন। এই এই অ্যান্সার লেখার পরে যখন সবগুলোর উত্তর আপনি লিখে ফেলবেন, তারপর আপনি এখানে সাবমিট করে দিলে আপনার এই হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। আপনাদের এই প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে হোমওয়ার্ক থাকবে, এবং এই হোমওয়ার্ক সাবমিট করার জন্য আপনাদের আলাদা নাম্বার থাকবে, পরীক্ষাতে সেই নাম্বারটা অ্যাড হবে। ঠিক আছে, এই কারণে অবশ্যই হোমওয়ার্ক গুলো যেন আপনারা ঠিক মতন সাবমিট করেন, এই দিকটা খেয়াল রাখবেন। ঠিক আছে, হোমওয়ার্ক সাবমিট করলে তখন আপনার এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন এখন চিহ্নটা একরকম, ঠিক আছে, এখন চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন একরকম, তার মানে এই হোমওয়ার্কটা আমি এখনো সাবমিট করি নাই। এখন মনে করেন আমি হোমওয়ার্কটা সাবমিট করে দিলাম, যদি আমি সাবমিট করে দিই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি হোমওয়ার্ক সাবমিট করে দিলাম, এখন দেখেন এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন একটা ওই যে মুকুটের মতন চিহ্ন আসছে। তাহলে আশা করি আমরা কিভাবে অ্যাটেন্ডেন্স দিব সেটাও বুঝলাম, হোমওয়ার্ক সাবমিট করব কিভাবে সেটাও আমরা দিলাম। ঠিক আছে, এবং আপনার এই হোমওয়ার্ক আমাদের টিচাররা চেক করে দিবেন, কোনো ভুল থাকলে টিচাররা সেটা কারেকশন করে দিবেন, আপনি সেটা এখান থেকে দেখতে পাবেন যে টিচার কি কারেকশন দিলেন। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে, মনে করেন দার্সের মধ্যে যখন টিচার পড়াচ্ছেন, আপনি কোনো কিছু না বুঝলে তখন তো আপনি ক্লাসের মধ্যেই আপনি জিজ্ঞাসা করতে পারবেন, অথবা মানে যেই দিনগুলোতে আপনাদের পড়া নেওয়া হবে, এই 3 দিন তো ক্লাস, বাকি 3 দিনগুলোতে আপনাদের পড়া নেওয়া হবে, টিচাররা পড়া নিবেন, আপনাদেরকে লিখিত আকারে প্র্যাকটিস করাবেন, রুটিন আপনাদেরকে পরে বিস্তারিত জানায় দেওয়া হবে। তো তখন যে সহকারী উস্তাদরা পড়া নিবেন, তো উনারা ওনাদের কাছ থেকে আপনারা চাইলে বুঝে নিতে পারবেন। মহিলা যারা মানে আমাদের বোনেরা যারা আছেন তাদের জন্য মহিলা টিচাররা থাকবেন, উনারাই আপনাদের পড়াগুলো নিবেন। তো আপনারা কোনো কিছু না বুঝলে দার্সের মধ্যেই তো আপনারা চাইলে মেসেজে লিখিত আকারে প্রশ্ন করতে পারবেন, আমরা সেটা বুঝিয়ে দিব। আর যদি মনে করেন আপনি লাইভ ক্লাসে
ছিলেন না বা তখন প্রশ্নটা মাথায় আসে নাই, পরবর্তীতে আসছে, তো তাইলে আপনারা ওই ফিমেল টিচার যারা আছেন তাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন। অথবা ধরেন আপনি মানে লাইভে ছিলেন না, আপনি রেকর্ডেডটা দেখে নিলেন, তো রেকর্ডটা দেখতে গিয়ে কোন একটা কনফিউশন আপনার মধ্যে জন্ম নিল বা কোন একটা প্রশ্ন আপনার মনে আসলো, আপনি নিচে এখানে কিন্তু লিখিত আকারে আমরা যেভাবে ভিডিওর নিচে কমেন্ট করি এরকম কমেন্ট করার জায়গা আছে। ক্লাসের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আপনি এখানে লিখিত আকারে প্রশ্ন করতে পারবেন, আমরা এটা সময় মতন লিখিত আকারে এটার অ্যান্সার আপনাকে দিয়ে দিব। অ্যান্সার যখন দিব তখন আপনি একটা নোটিফিকেশন পাবেন যে আপনার এই প্রশ্ন অ্যান্সারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এভাবে আপনি আবার চাইলে আপনি আমাদের যে দুইটা মেসেঞ্জার গ্রুপে আপনারা নিশ্চয়ই সবাই অ্যাড আছেন, সেখানেই ডিসকাশন গ্রুপ যেটা, ওইখানেও আমাদের যে কোনো টিচারকে আপনি মেনশন করে জিজ্ঞাসা করলেও আমরা সেখানে আপনার প্রশ্ন উত্তরটা দিব। চাইলে পার্সোনালিও মেসেজ করে আপনি আপনার প্রশ্নের উত্তর জানতে পারবেন, পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয়। তো মোটামুটি আপনারা দেখলেন যে আমরা ক্লাসের হাজিরা কিভাবে দিব, হোমওয়ার্ক কিভাবে জমা দিব, হ্যাঁ পড়া আপনাদের কিভাবে নেওয়া হবে, এটা কিভাবে মানে পড়া কিভাবে নেওয়া হবে। এই যে আজকে যেরকম গুগল মিটে আপনারা সবাই, আমি লিংক দিলাম, আপনারা অ্যাড হয়েছেন, সেম সিস্টেমেই আপনাদের যে দিনগুলোতে পড়া নেওয়া হবে রুটিন তো আপনাদেরকে বলে দেওয়া হবে। তো রুটিন অনুযায়ী যে দিনগুলোতে ক্লাস থাকবে না ওই দিনগুলোতে আপনাদের পড়া নেওয়া হবে। তো ওই দিন আপনাদেরকে দুইটা শাখায় ভাগ করা হবে, ওই কাজটা এখনো করা হয়নি, এটা কালকে করা হবে। আপনাদেরকে মাক্কি এবং মাদানি দুইটা শাখায় আমরা ভাগ করে ফেলবো। অলরেডি আপনাদের ই ক্যাম্পাসে ভাগ করা আছে, আপনারা ই ক্যাম্পাসে ঢুকলে দেখবেন নামের পাশে হয় মাক্কি লেখা আছে না হয় মাদানি লেখা আছে, মানে ওখানে আমরা ভাগ করে ফেলছি আপনাদেরকে অলরেডি। তো ওই অনুপাতে আমরা মেসেঞ্জারেও আরেকটা মেসেঞ্জার গ্রুপও আমরা খুলবো, একটা মাক্কির আর একটা মাদানির। তো ডিসকাশন গ্রুপ এখন যেটা আছে এটা তো কমন, মানে দুই শাখার সবাই আমরা ওখানে একসঙ্গে আসি। এর বাইরে যারা মাক্কির স্টুডেন্ট তাদের জন্য একটা আলাদা মানে মেসেঞ্জার গ্রুপ খোলা হবে, যারা মাদানি তাদের জন্য আরেকটা খোলা হবে, মাক্কি মাদানি। হ্যাঁ, এটা কে মাক্কি আর কে মাদানি এটা আপনারা নিজেরাই জানতে পারবেন, ওই ই ক্যাম্পাসে ঢুকলেই দেখবেন আপনার নামের পাশে ওখানে ই ক্যাম্পাসে মাক্কি বা মাদানি ব্র্যাকেটে লেখা আছে। এটা আমরা এখনো করি নাই, করবো। মাক্কির জন্য আলাদা ওস্তাদ থাকবেন, মাদানির জন্য আলাদা ওস্তাদ থাকবেন। আহ এটা করা হবে কেন, আপনাদের পড়া নেওয়ার সুবিধার্থে, যাতে করে শাখায় ভাগ করলে যেটা হবে আপনাদের কষ্ট কম হবে। কারণ শাখায় ভাগ না করলে দেখা যাবে যে পড়া দেওয়ার জন্য অনেক লম্বা সিরিয়াল লেগে গেছে। এই কারণে শাখায় ভাগ করে ফেললে তখন আপনারা আলাদা আলাদা শাখায় আলাদা আলাদা ভাবে যে যে শাখার উনি ওই শাখার টিচারের কাছে পড়াগুলো দিলেন, শুনাইলেন, এটা আপনাদের সুবিধার জন্য এভাবে ভাগ আমরা করবো আর কি। তো এইভাবে আপনারা জুম কি বলি গুগল মিটে আপনারা লিংক দিলে সেই লিংকে অ্যাড হবেন, অ্যাড হওয়ার পরে টিচার আপনাদেরকে ওই পড়াগুলো আপনাদেরকে নিবেন, বিভিন্ন প্রশ্ন করবেন, আপনাদেরকে যেভাবে যেভাবে পড়া নেওয়া দরকার ওইভাবে পড়া নিবেন আপনাদের কাছ থেকে। পরীক্ষা কিভাবে হবে ও কবে কবে হবে, এখন দেখেন পরীক্ষার জন্য ই ক্যাম্পাসে আমরা আমাদের পরীক্ষাগুলো নিব। ই ক্যাম্পাসে যদি আপনি যান ভিতরে দেখেন এক্সাম নামে একটা আলাদা অপশন পাবেন। এই এক্সামে যদি যান, আমি অলরেডি ডেমো একটা প্রশ্নোত্তর বানিয়ে রেখেছি এইখানে। আমাদের প্রতি 3 পাঠ পর পর একটা করে পরীক্ষা হবে। তো আমরা মাসে তো একটা করে পাঠ পড়বো, 3টা করে পাঠ আমরা শেষ করবো এক এক মাসে। মানে আমাদের আহ মানে কিতাবের যে বিন্যাসটা আমরা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আমাদের কিতাবের মোট 4টা অধ্যায়, এক এক সেমিস্টারে আমরা এক একটা অধ্যায় পড়বো। তো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে 12টা পাঠ, ঠিক আছে, 12টা করে পাঠ, আর প্রত্যেকটা পাঠে 3টা করে পরিচ্ছেদ। তাহলে আমরা এক এক দার্সে এক একটা পরিচ্ছেদ পড়বো। তার মানে সপ্তাহে 3টা দার্স হবে, তার মানে হচ্ছে আমরা সপ্তাহে 3টা পরিচ্ছেদ মানে একটা করে পাঠ পড়বো। প্রতি সপ্তাহে একটা করে পাঠ আমাদের শেষ হবে। তাহলে এক মাসের প্রথম 3 সপ্তাহে আমাদের 3 পাঠ শেষ হবে, 3 7 21। ঠিক আছে, প্রথম 3 সপ্তাহে আমাদের 3 পাঠ শেষ হবে। যখন 3 পাঠ শেষ হবে, শেষ হওয়ার পরে এক সপ্তাহ আমাদের দার্স অফ থাকবে। ওই এক সপ্তাহ এই 3 পাঠের উপর যে পরীক্ষা হবে মাস শেষে, ওই পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা নতুন কোনো পড়া আর দিব না, ক্লাস হবে না, ক্লাস অফ থাকবে। আমাদের কাজ হবে যে আমরা পিছনের পড়াগুলোকে রিভাইজ দিব, ভালো করে আয়ত্ত করব। যাদের ক্লাস জমে গেছে, পড়া জমে গেছে, তারা পড়াগুলোকে দেখে শেষ করব। শেষ করে মাস শেষে যখন আমাদের এক সপ্তাহ পরে যখন এক্সাম হবে, তখন আমরা সবাই সেই এক্সামটা দিব। এরপরে এক্সাম দেওয়ার পরে আবার নতুন করে আমাদের সামনের দিকে আমরা পড়া শুরু করব। ঠিক আছে, তাহলে এই প্রতি মাসে আমরা 3 পাঠ করে পড়বো, 3 সপ্তাহ ক্লাস হবে, এক সপ্তাহ ক্লাস অফ থাকবে ওই 3 পাঠের রিভিশনের জন্য। এভাবে প্রতি মাসে তাহলে আমাদের 3 পাঠ করে পড়া হলে 3 4 12, মানে আমাদের 4 মাসে 12 পাঠ, অর্থাৎ
একটা একটা অধ্যায় পড়া শেষ হবে। 4 মাসে যখন আমাদের 12 পাঠ পড়া হবে, তখন মাস শেষে 4 মাস পরে আমাদের হচ্ছে একটা সেমিস্টার ফাইনাল হবে। এইভাবে আর কি আমরা পুরো কোর্সটাকে সাজিয়েছি। কিন্তু মাঝে মাঝে অনেক সময় দেখা যায় ঈদের বন্ধের কারণে, অথবা অনেক সময় আপনাদের পরীক্ষার সময় আপনারা অনেক সময় কঠিন পড়ার কারণে টাইম আপনারা অনেক সময় বেশি চাইবেন, আপনারাই চাইবেন যে পরীক্ষার টাইম আমাদেরকে আরো 2-1 দিন বাড়ায় দেওয়া হোক, অথবা আমাদেরকে আরো 2-4 দিন সময় দেওয়া হোক, পড়াগুলো একটু কঠিন। তখন দেখা যায় আপনাদের আবেদনের কারণে আমরা অনেক সময় পরীক্ষার প্রস্তুতির জন্য সময় 2-4 দিন বাড়ায় দিই। তো এগুলোর কারণে দেখা যায় অনেক সময় টাইম একটু কয়েকদিন বেশি লেগে যেতে পারে। অ্যাকুরেটলি সবসময় হওয়া সম্ভব হয় না আর কি, একটু 2-4 দিন এদিক সেদিক হয়ে যেতে পারে। তো মোটামুটি ব্যাপারটা এরকমই। তো এক্সামের এখানে গেলে দেখেন, আপনারা এই যে দেখেন, স্টার্ট এক্সামে যখন আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, তখন আপনারা আহ মানে দেখতে পাবেন যে আপনার এক্সাম দেওয়ার টাইম কতক্ষণ পাবেন। এখানে এক্সাম, যেমন এক্সাম ওপেন হয়েছে 1 মে, 1 মে থেকে নিয়ে 2 মে পর্যন্ত এই এক্সাম পেপারটা ওপেন থাকবে। মানে 2 তারিখের পরে আপনি আর চাইলেও পরীক্ষা দিতে পারবেন না, তখন আপনার একটা টাইম ওভার হয়ে যাবে, আপনি আর দিতে পারবেন না। তো এইভাবে একটা নির্ধারিত টাইম থাকবে, সেই টাইমের মধ্যেই পরীক্ষাটা দিয়ে শেষ করতে হবে। তো আমরা সাধারণত সকাল বেলায় ফজরের পরেই পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেই। সারাদিন আপনি রাত 12টা পর্যন্ত টাইম, সারাদিন আপনি যে কোনো টাইমে, যেহেতু আমাদের এই কোর্স ব্যস্ত মানুষদের জন্য, আমরা টাইম ফিক্সড করে দিই না যে আপনাকে ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষা দিতে হবে। কারণ ওই টাইমে দেখা যায় অনেকের অফিস থাকতে পারে, ওই টাইমে দেখা যায় অনেকের বাসায় মেহমান থাকতে পারে। তো আমরা এই কারণে সারাদিন ওপেন রাখবো, সকালে ওপেন করে দিব একবার রাত 12টা পর্যন্ত। সারাদিন যার যখন ফ্রি টাইম, তিনি ওই টাইমে ঢুকে পরীক্ষা দিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে? তো স্টার্ট এক্সামে দিলেই আপনি ওই প্রশ্নপত্র পেয়ে যাবেন। হোমওয়ার্ক গুলো যেভাবে দেয় ওইভাবেই আপনি, প্রশ্ন থাকবে, নিচে উত্তর লেখার জায়গা থাকবে। হ্যাঁ, উত্তর লেখার জায়গাগুলোতে আপনি উত্তর লিখে তারপরে সাবমিট করে দিবেন। এরপরে টিচাররা আপনার উত্তরপত্র চেক করে আপনার নাম্বার যেটা পাওয়ার ওটা রেজাল্ট পাবলিশ করে দিলে আপনি এখানে আপনার ই ক্যাম্পাসে গেলেই ওখান থেকে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আচ্ছা, পরীক্ষা কিভাবে হবে এইটা মোটামুটি আমরা জানলাম। পড়া সংক্রান্ত প্রশ্ন কিভাবে করবেন এটাও আলোচনা অলরেডি করে ফেলেছি। পারস্পরিক প্র্যাকটিস আপনারা কিভাবে করবেন, আপনাদেরকে যে ডিসকাশন গ্রুপ আমরা খুলেছি এবং আরো 2টা খুলবো মাক্কি মাদানি নামে, সেই গ্রুপগুলোর মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনাদের তো এখনো পড়া শুরু হয় নাই, পড়া যখন শুরু হবে তখন আপনারা চেষ্টা করবেন নিজেরা নিজেরা লিখিত আকারে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে। একটা ভাষা মূলত প্র্যাকটিসের নাম, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন একটা ভাষা আপনার তত বেশি আয়ত্ত হবে। ভাষা মানেই হলো প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কোনো ভাষা আসলে আয়ত্ত করা সম্ভব না। তো টিচাররা তো আপনাদেরকে প্র্যাকটিস করাবেন, কিন্তু টিচার আর কতক্ষণ করাবেন, বাকি আপনাদের নিজেদেরকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। অনলাইনে অহেতুক টাইম পাস না করে, স্ক্রলিং করে, অহেতুক সময় নষ্ট না করে যখনই সময় পাবেন মানে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মানে মেসেঞ্জারে এসে দেখা যাবে যে আপনিও ফ্রি, আরেক ভাইও ফ্রি, 2 ভাই মিলে মেসেঞ্জারে ওখানে ডিসকাশন গ্রুপের মধ্যে প্র্যাকটিস করতে থাকলেন, 3জন ফ্রি। এই কারণে ওখানে দেখা যায় দিন রাত 24 ঘন্টা প্র্যাকটিস চলতে থাকবে। এই কারণে ওখানে যেহেতু প্রচুর নোটিফিকেশন আসবে, আপনারা চাইলে এটা নোটিফিকেশনটাকে মিউট করে রাখতে পারেন, শুধুমাত্র ডিসকাশন গ্রুপেরটা, যেহেতু ওখানে প্রচুর পরিমাণে মেসেজ আসতে থাকবে। আচ্ছা, তাহলে পারস্পরিক প্র্যাকটিস আমরাও আপনাদেরকে বিভিন্ন সময় প্র্যাকটিস করাবো, বাক্য দিব, কিন্তু আপনারা নিজেরাও চেষ্টা করবেন যে নিজেরা যখনই সময় পান নিজেরা পারস্পরিক প্র্যাকটিস করার জন্য গ্রুপের মধ্যে। এই গ্রুপগুলো বানানো হয়েছে এই জন্য। আচ্ছা, কোর্স করতে না চাইলে কি করবেন? অনেকে আছে কোর্স করতে চান না, ওকে ফাইন, আপনি কোর্স করতে না চাইলে তো আপনাকে আমরা টেনে ধরে রাখবো না, আমরা আপনাকে সসম্মানে বলবো যে ঠিক আছে, ওকে, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। কিন্তু অনেক ভাই যেটা করেন, উনি কোর্সও করে না, আমরা মেসেজ দিলে, যোগাযোগ করলে মেসেজ সিন করে না, কোনো রিপ্লাই দেয় না, বারবার মেসেজ করা হয়, টিচাররা বারবার মেসেজ করে কিন্তু টিচারদের মেসেজের কোনো উত্তর দেয় না, ঠিক আছে, পড়া শোনায় না, কিছুই করে না, হ্যাঁ, পালিয়ে পালিয়ে বেড়ায়। এটা খুবই অসৌজন্যমূলক আচরণ, এটা আসলে উচিত না। আপনি ভাই পড়তে না চাইলে আপনি সুন্দর করে জানান যে ওস্তাদ আমি পড়তে পারবো না, বা আপনি পেজে জানান যে আমি আসলে কোর্সটা ছেড়ে দিতে চাচ্ছি, ওকে ফাইন। কিন্তু আপনি পড়া পড়বেন না সেটা আপনি জানাবেন না, আপনাকে বারবার মেসেজ করা হয় কিন্তু আপনি সেই মেসেজ দেখবেনও না। হ্যাঁ, টিচাররা আপনাকে বারবার নক দিতে থাকবে পড়া দেওয়ার জন্য, তাড়া দিতে থাকবে, আপনি টিচারদের মেসেজ সিনও করবেন না বা সিন করে ফেলে রাখবেন, কোনো উত্তর দিবেন না দিনের পর দিন। এটা আসলে খুবই অসৌজন্যমূলক আচরণ। তো এটা অনেকেই করেন, যেটা আসলে খুব কষ্টকর ব্যাপার। ঠিক আছে, এটা এটা টিচাররাও এটাতে মনে কষ্ট পান যে এটা কেমন আচরণ। তো অন্তত টিচারদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে আপনারা এই কাজটা করবেন না। না পড়লে আপনি সুন্দরভাবে বলে বিদায় নিয়ে নিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই কাজটা করবেন না।
আচ্ছা, এখন হচ্ছে আহ, কয়েকটা পরামর্শ। এক নম্বরে হচ্ছে ডিসকাশন গ্রুপে যেহেতু প্রচুর মেসেজ আসতে থাকবে, আমরা প্র্যাকটিস করতে থাকবো ওইখানে। এই কারণে আপনারা নোটিফিকেশনটাকে ওখানে অফ করে রাখতে পারেন, যাতে করে ডিস্টার্ব না হয়। কিন্তু নোটিশ বোর্ডের নোটিফিকেশন অফ করবেন না। নোটিশ বোর্ডের মধ্যে দরকারি গুরুত্বপূর্ণ মেসেজ গুলো দেওয়া হয়, ঠিক আছে? তো এই কারণে ওইটাকে আপনারা, এবং নোটিশ বোর্ডের মেসেজগুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ ওইখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওখানে জানানো হয়। এবং নোটিশ বোর্ডে আপনারা কোনো মেসেজ দিবেন না, ওখানে শুধুমাত্র অ্যাডমিন বা টিচাররা যারা আছেন ওনারাই ওখানে মেসেজ দিবেন। আর পাঠ্য বইটা আপনারা প্রিন্ট করে নেবেন, এটা তো বললামই। আচ্ছা, শেষ নসিহা কি? শেষ নসিহা হচ্ছে দার্সকে জমিয়ে রাখবেন না। অনেকে আছে যে লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন না, পরে রেকর্ড দেখে নিব, পরে রেকর্ড আচ্ছা আজকে দেখবো কালকে দেখবো করতে করতে অনেক পড়া জমে যাবে। পড়া জমানো যাবে না, ঠিক আছে? নিয়মিত পড়া শোনাবেন, পড়া শোনানোর ক্ষেত্রে গাফলতি করবেন না। পড়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। হ্যাঁ, অনেকে আছে নির্ধারিত টাইম রাখে না, আচ্ছা একদিন সকালে, একদিন বিকেলে, একদিন দুপুরে, যখন মনে চায় তখন পড়তে বসে, এরকম না। আবার টাইম নির্ধারণ করবেন যে আমি প্রতিদিন ফজরের পরে 15 মিনিট পড়বো, আধা ঘন্টা পড়বো। আমাদের এই কোর্সের জন্য আধা ঘন্টা এনাফ। যদি আধা ঘন্টার বেশি 1 ঘন্টা রাখতে পারেন সবচেয়ে ভালো, তাহলে আপনি একেবারে খুব আরামসে এই কোর্সটা সুন্দরভাবে শেষ করতে পারবেন দৈনিক 1 ঘন্টা। আর 1 ঘন্টা না পারলে মিনিমাম আধা ঘন্টা, তবে অবশ্যই দৈনিক, একদিনও বাদ যেতে পারবে না। দৈনিক আধা ঘন্টা হলে এনাফ, 1 ঘন্টা হলে সবচেয়ে ভালো। ঠিক আছে? তো আপনারা টাইম নির্ধারণ করবেন যে আমি প্রতিদিন সকালে, অথবা প্রতিদিন সন্ধ্যার পরে, অথবা প্রতিদিন দুপুর বেলায় একটা টাইম ফিক্সড করবেন, যে 2টা থেকে 3টা, অথবা সকাল 6টা থেকে 7টা, অথবা রাত 9টা থেকে 10টা। এই টাইমের ভিতরে আমি প্রতিদিন আরবি ভাষার জন্য নির্ধারণ করলাম। এইভাবে যদি আপনি টাইম নির্ধারণ করতে পারেন রুটিন করে, তাহলে 1 ঘন্টা যদি দিতে পারেন প্রতিদিন, একদিনও বাদ দিতে পারবেন না। আমি আপনাকে লিখিত আকারে লিখে দিব যে আপনি সুন্দরভাবে আরবি ভাষা শিখতে পারবেন। লিখিত গ্যারান্টি দিয়ে দিব, যদি লিখিত আকারে চান আমাকে জানাবেন যে আমি তো আপনার কথা মানছিলাম, প্রতিদিন, একদিনও মিস যায় নাই আমার, প্রতিদিন আমি 1 ঘন্টা করে পড়েছি, কিন্তু আমি তো ভাষাটা শিখতে পারলাম না। আমি এটার ক্ষতিপূরণ দিব, আপনার পুরা কোর্স ফি আপনাকে আমি রিটার্ন করে দিব। এটা দায় দায় এবং দায়িত্ব নিয়ে আমি এটা বলছি। কিন্তু আপনাকে প্রতিদিন ওই 1 ঘন্টা পড়তে হবে। তো 1 ঘন্টা আসলে খুব বেশি টাইম না, আর যদি অনেকে ব্যস্ততার কারণে 1 ঘন্টা না পারেন, আধা ঘন্টাও এনাফ। কিন্তু প্রতিদিন হতে হবে। মনে রাখবেন, একটা কাজ নিয়মিত করলে আল্লাহ বরকত দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করছিলেন যে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়। আল্লাহ নবী তখন বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা দুইমা আলাইহি ওয়া ইন কাল্লাহ, বুখারী riwayat, যে যেই কাজ নিয়মিত করা হয়, নিয়ম মেনে করা হয়, এটা হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়, যদিও সেটা পরিমাণে অল্প হয়। তো আপনি পরিমাণে অল্প পড়েন, সমস্যা নাই, কিন্তু নিয়মিত পড়েন। পরিমাণে অল্প পড়েন কিন্তু রুটিন মেনে প্রতিদিন পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পড়ার মধ্যে বরকত দিবে। কিন্তু ওই যে আমি সপ্তাহে, সারা সপ্তাহ কোনো খবর নাই, হ্যাঁ সারা মাস কোনো খবর নাই, মাস শেষে যখন পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে, তখন গিয়া হাই হাই, আমার তো এখনো 4-5টা ক্লাসের পড়া রেডি করা বাকি। এবার মনে করেন 3-4 দিন ধুমায়া মনে করেন 5-6 ঘন্টা পড়ে সব একেবারে, এভাবে আসলে পড়ার মধ্যে বরকত হয় না, পড়া এভাবে মনে থাকেও না। আপনি 3 দিনের খাবার কি একদিনে খেতে পারবেন? পারবেন না, আপনার পেটে ডায়রিয়া দেখা দিবে। হ্যাঁ, প্রতিদিনের খাবার প্রতিদিন খেতে হয়। পড়ালেখাটা সেম জিনিস, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। প্রতিদিনের, প্রতি সপ্তাহের কাজ প্রতি সপ্তাহে শেষ করতে হবে। যদি আপনি চান যে না আমি পরীক্ষার আগে দিয়ে 3 সপ্তাহ পর একবারে শেষ করব, তাহলে মানে ব্রেনের ডায়রিয়া হবে। ব্রেনের মধ্যে ওই পড়া থাকবে না, বের হয়ে যাবে। ঠিক আছে? এই কারণে পড়ার জন্য টাইম নির্ধারণ করবেন, অধিক পরিমাণে তামরিন প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা পড়াগুলো ভালো করে আয়ত্ত হবে। আচ্ছা, প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের ক্লাস তো আমি নিব। আপনাদের কঠিন যে পড়াগুলো আসবে, নতুন নতুন নিয়ম কানুনের যে পড়াগুলো আসবে, সেগুলো আমি নিব। পাশাপাশি আমার সাথে আরো একজন উস্তাদ থাকবেন, আমাদের একাডেমির মাওলানা শরীফুল ইসলাম সাহেব। উনিও সহকারী হিসেবে উনিও ক্লাস নিবেন, মানে ক্লাস আমরা দুজন মিলে নিব। আমিও ক্লাস নিব, উনিও ক্লাস নিবেন। বিশেষ করে কঠিন ক্লাস যেগুলো, সেগুলো বা বোঝানোর জিনিস থাকবে, সেগুলো আমি নিব, উনিও নিবেন। ঠিক আছে? দুজন সমন্বিত ভাবেই আমরা দার্সগুলো নিব ইনশাল্লাহ। তো আমি, আমাদের শরীফুল ইসলাম সাহেব কি আছেন? থাকলে আমি আপনাকে একটু অল্প সময় 2-3 মিনিটে যদি ছাত্রদেরকে কিছু বলতেন। শরীফুল ইসলাম সাহেব আছেন? থাকলে আপনি একটু হাতটা উঠান, আমি জানি না যে আপনার ইয়ে কোনটা। আচ্ছা, পেয়েছি। তো শরীফ সাহেব, আমি আপনাকে, মানে আপনি, আহ, আমি ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, আপনি এবার মনে হয় কথা বলতে পারবেন, মাইকটা ওপেন করতে পারবেন।
দেখেন তো মাইক ওপেন করতে পারেন কিনা। শরীফ সাহেব দেখেন তো আপনি। ইয়া আল্লাহ। আচ্ছা শরীফ সাহেব এখন মনে হয় পারবেন, একটু দেখেন তো। এখন মনে হয় মাইক অন করতে পারবেন। হয়েছে হয়েছে অন হয়েছে। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি একটু কথা বললে আমরা আপনার কথা শুনতাম, আমরা এখনো শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? জি ওস্তাদ, শোনা যায়। আপনার কোনো কথা এখনো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি তো মাইক ওপেন করছি। আচ্ছা শোনা আমি যায় শুনতে কি? পাচ্ছি না মনে হয় তাহলে। হ্যাঁ, অনেকে হয়তো শুনতে পাচ্ছেন। আচ্ছা আমি তো আপনার কোনো কথা শুনতেছি না কেন। আমি আসলে গুগল মিটে আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নাই। আগে আমরা সবসময় জুমেই নিতাম। তো এই ফার্স্ট হচ্ছে জুমে ক্লাস নেওয়া হচ্ছে, যার কারণে এই গুগল মিটে ক্লাস নেওয়া হচ্ছে, যার কারণে গুগল মিটের অপশন গুলো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারি না আমি। আচ্ছা শরীফ সাহেব আপনি তাহলে সবার উদ্দেশ্যে একটু কিছু কথা বলেন, এরপরে আহ শেষ হলে আমাকে জানায়েন। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো অনেকেই অনেক দিন যাবত কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আরবি ভাষা বোঝার জন্যে অনেক দিন যাবতীয় আমাদের মনে নিয়ত ছিল যে এটা শিখবো শিখবো শিখবো, কিন্তু সময় হচ্ছিল না কিংবা সুযোগ পাচ্ছিলাম না আমরা। তো এখন মানে আমরা এই টাইমে, এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে এটার তৌফিক দান করছেন যে আমরা ভর্তি হয়েই গেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। এখন আমরা আরবি ভাষা শিখা শুরু করে দিছি। তো আমাদের নিয়ত, আমাদের যে ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা এটা মানে পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে যা করতে হবে আরবি ভাষা শেখার জন্য, যা যা দরকার, আমাদের বড় উস্তাজ তো সবকিছু বলেই দিলেন। এখানে আসলে আরবি ভাষা সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই। আমি শুধু দুইটা জিনিস বলবো আর কি। আমরা তো এখন ভাষা শেখা শুরুই করে দিছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের দরকার হচ্ছে ইখলাস, এবং দ্বিতীয়ত দরকার হচ্ছে ইস্তেকামাত। প্রথমে ঠিক করতে হবে নিয়তটাকে, যে আমরা আসলে ভাষাটাকে কেন শিখতেছি, এবং এই কাজটা আমাকে ইখলাসের সাথে করতে হবে, একনিষ্ঠতার সাথে করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে এই ভাষাটা যে আমি শিখবো, এটা আমাকে ইস্তেকামাত অবিচল থাকতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যেটাকে বলে আজম বিল জজম, মানে দৃঢ় প্রতিজ্ঞা, একদম দৃঢ় সংকল্প করতে হবে যে আমি এখন থেকে শুরু করলাম, একদম শেষ অবধি পর্যন্ত আমি এটা শেষ করব। ইস্তেকামাতের সাথে লেগে থাকতে হবে।
গ্যাপ দেওয়া যাবে না, কোনো দার্স জমিয়ে রাখা যাবে না। যেমনটা উস্তাদ বললেন, নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে দৈনিক, যে আমি এই সময়ে এত মিনিট সময় আমি আরবি ভাষার পেছনে দিব, এরকম সময় ঠিক করতে হবে। এই ইস্তেকামাতের সাথে মানে সামনে আমরা যদি আগাইতে পারি তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো আমি উস্তাদের সাথে মানে সহকারী হিসেবে থাকবো মাঝে মধ্যে আর কি। তো উস্তাজি ক্লাস নিবেন, আমিও থাকবো সাথে। তো আমার আর কিছু বলার নাই। এই দুইটা জিনিসের উপরই আমরা আমল করার চেষ্টা করব, ইখলাস এবং ইস্তেকামাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশ্নোত্তর যদি প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাচ্ছি আর কি। আপনাদের কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মাইক অন করেই বলতে পারেন, আর বোনেরা হচ্ছে একটু কষ্ট করে লিখিত আকারে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আমি ইনশাল্লাহ সেটার উত্তর দিব। আর ভাইরা যারা চান তারা হচ্ছে যে হাতিয়ে করলে আমি আপনাদের মাইক খুলে দিব আর কি। ঠিক আছে, বোনেরা একটু লিখিত আকারে জিজ্ঞাসা করবে মেসেজ দিয়ে। স্যার কোন কোন দিন থেকে ক্লাস হবে? সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে আরেকবার বলতে পারবেন? সপ্তাহে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শনি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন ক্লাস হবে। আপনাদের কোনো ওরাল এক্সাম থাকবে কিনা? ফাইনালে মানে সেমিস্টার ফাইনাল যেটা শেষ পরীক্ষা 4 মাস পর পর যেটা হবে, ওইখানে একটা ওরাল এক্সাম থাকবে। এছাড়া বাকিগুলো মাসিক যেগুলো, এগুলো সব লিখিত আকারে হবে। আমাদের মোট বই কয়টা আর কি কি? মোট বই তো একটাই, মোট বই তো কয়টা না, বই একটাই, হাইয়ার আরাবিয়া। স্যার কখন কখন ক্লাস হবে? কখন কখন? শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে আপনাদের মানে এই ক্লাসগুলো হবে রাত 9টা থেকে, এই 3 দিন। আর বাকি দিনগুলোতে আপনাদের পড়া নেওয়া হবে। আপনাদের পড়া নেওয়া হবে, পড়া নেওয়ার ক্ষেত্রে আপনারা যারা চান প্রতিদিন মানে ওই দিনগুলোতে একাধিক সপ্তাহে একাধিক দিনও পড়াশোনা হইতে পারেন। মিনিমাম প্রতি সপ্তাহে যেন কম পক্ষে একবার করে আপনার পড়াশোনা হয়, এটা নিশ্চিত করবেন। আর চাইলে একাধিক দিনও আপনারা শুনিতে পারেন আপনার সুবিধা অনুসারে। ক্লাস কতক্ষণ হবে? ক্লাসগুলো আমাদের খুব বেশি সময় লাগবে না, আশা করি আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বইটা কি কিনতে পাওয়া যায় নাকি প্রিন্ট করে নিতে হবে? বইটা এখনো কিনতে পাওয়া যায় না, যেহেতু বইয়ের কিছু পরিমার্জনের কাজ আমরা করতেছি। ওইটা ফাইনাল হয়ে গেলেই আমরা এটা প্রিন্টে নিয়ে যাব, এরপরে কিনতে পারবেন ইনশাল্লাহ। আর একটু সময় লাগবে, সম্ভবত কুরবানি পার হবে। কোন সময়? সময় তো হচ্ছে এটাই, 9টা থেকে রাত। হোমওয়ার্ক গুলো কি খাতায় করে দেওয়া যাবে? না, হোমওয়ার্ক গুলো খাতায় করে দেওয়া যাবে না, হোমওয়ার্ক গুলো টাইপ করেই দিতে হবে। খাতায় লিখে দেওয়াটাকে আমরা এলাও করছি না, কারণ অনেকের হাতের লেখা এত জঘন্য যে কি লিখেছে এটা পড়ে উদ্ধার করতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই কারণে আমরা সব টাইপ আকারেই করি, যে লেখার ঝামেলা নেই, টাইপ করে সবকিছু জমা দিবেন। ওস্তাদের কাছে পড়া দিব কিভাবে? এই যে আজকে যেরকম আমি গুগল মিটে লিংক দিলাম, আপনারা অ্যাড হলেন। পড়া যেদিন যেদিন পড়া নেওয়া হবে, ওস্তাদরা ওইভাবে গুগল মিটে লিংক দিবে ডিসকাশন গ্রুপে, বা আপনাদের যে গ্রুপ খোলা হবে সেখানে আপনারা ওই লিংকে অ্যাড হবেন, অ্যাড হয়ে তারপরে পড়া দিবেন। হ্যাঁ, হাতের লেখার জন্য প্র্যাকটিস করাবেন বলতে বুঝি নাই। হাতের লেখার জন্য তো আলাদা কোনো প্র্যাকটিস আমরা করাবো না। আপনারা যদি কেউ শিখতে চান, ওখানে কিছু ক্লাস দেওয়া আছে, দেখে নিজের মতো নিজে প্র্যাকটিস করতে পারেন।
কারণ হাতের লেখা এটা আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত না, ওইটা এমনিতেই বাড়তি হিসেবে দেওয়া, যদি কারো আগ্রহ থাকে ওখান থেকে শিখতে পারবেন দেখে। কোর্স কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? 4টা সেমিস্টার, তো 4টা সেমিস্টার শেষ করতে প্রায় 1.5 বছর সময় লাগবে, প্রতি সেমিস্টারে 4 মাস করে, প্রায় 1.5 বছর সময় লাগবে। কত পেজের বই? কত পেজের বই? সম্ভবত বড় পেজের 200 পেজের মতন হবে টোটাল বইটা। মানে ফুল বই যেটাকে আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা তো জাস্ট একটা অধ্যায় দেওয়া হয়েছে, তো ওই অধ্যায়তেই প্রায় 60 পৃষ্ঠার কাছাকাছি। তাহলে এবার হিসাব করেন, মানে 4টা অধ্যায় যদি হয়, সেম সাইজ গুলো সেমই হবে, মানে প্রায় 200 পৃষ্ঠার মতো হবে। আমাদের বইয়ের কি পিডিএফ পাওয়া যাবে ই ক্যাম্পাসে? জি, আপনাদের বইয়ের পিডিএফ ই ক্যাম্পাসে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। প্রয়োজনীয় পিডিএফ নামে যে ফোল্ডারটা আছে ওখানে পেয়ে যাবেন। পড়া দেওয়ার জন্য কি লাইভে আসা লাগবে নাকি গ্রুপে দিলেই হবে? আপনাদের মহিলা যারা আছেন, আপনাদের জন্য তো মহিলা টিচার যারা, ওনারাই আপনাদের পড়া নিবেন, আমরা তো আপনাদের পড়া নিব না। আপনাদের পড়া আপনাদের ফিমেল টিচার যারা আছেন ওনারাই নিবেন, লাইভে এসেই পড়া দিবেন ওনাদেরকে, সরাসরি টিচারকেই পড়া দিবেন। লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য কি কোনো মার্কস থাকবে? না, লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য আলাদা কোনো মার্কস থাকছে না, কারণ প্রত্যেকের কে লাইভে প্রেজেন্ট আছেন কে নাই এগুলোর হিসাব করতে করতেই তো দেখা যাবে যে আধা ঘন্টা লেগে যাবে। ওস্তাদ, ফুল পিডিএফ কোন পেজ থেকে প্রিন্ট করে নেওয়া যাবে? ফুল পিডিএফ আপনাদেরকে এখনো দেই নাই, আপনাদেরকে শুধু প্রথম অধ্যায়টা দেওয়া হয়েছে, বাকি 3টা অধ্যায় এখনো দেওয়া হয় নাই। মানে প্রথম সেমিস্টারের যতটুকু অতটুকু দেওয়া হয়েছে, তো এটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। ও কোন পেজ থেকে? হ্যাঁ, কোন পেজ থেকে? ওই পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, এটা থেকে লিঙ্কটা দিয়েছি সম্ভবত একদিন, আজকে আবার দিয়ে দিব, দরকার হয় ওদের কাছ থেকে চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। রেকর্ডিং কোথায় দেওয়া হবে? রেকর্ডিং দেওয়া হবে আপনাদের যে ই ক্যাম্পাস আছে সেই ই ক্যাম্পাসেই। হ্যাঁ, এখন ক্লাস শেষ হওয়ার পরে এইটার যে রেকর্ডিংটা মানে রেডি হতে হতে একটু টাইম লাগবে, রেডি হয়ে আমাদের হাতে আসবে, আসার পরে এটাকে আপলোড করা সেট করার জন্য একটু টাইম লাগবে, হয়তো ঘন্টাখানিক সময় লাগবে। তো ঘন্টাখানিক পরেই আপনারা মানে ই ক্যাম্পাসে আজকের ক্লাসটা আপনারা পেয়ে যাবেন, মানে এইটা রেকর্ডটা আপনারা ওখানে পেয়ে যাবেন। যখন আমরা ই ক্যাম্পাসে এটা দিয়ে দিব, তখন নোটিশ বোর্ডে একটা মেসেজ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আজকের লাইভের রেকর্ডটা ই ক্যাম্পাসে দিয়ে দেওয়া হয়েছে। তখন আপনারা ই ক্যাম্পাসে ঢুকবেন, ঢুকলে ওখানে আপনারা উদ্বোধনী আলোচনা শিরোনামে একটা ফোল্ডারের মধ্যে আপনারা এটার রেকর্ডটা পেয়ে যাবেন। দরবারে মীর না, অন্য আরেকটা। দরবারে মীরকে আমরা সাজেস্ট করতে আগ্রহী না কিছু কারণে। আচ্ছা, অ্যারাবিক ফ্লুয়েন্সি এর জন্য মডার্ন অ্যারাবিক ভোকাবুলারি লিস্ট দেয়া যাবে? ভাই, আমরা আপাতত যে ভোকাবুলারি গুলো আমাদের এই কিতাবের মধ্যে আছে এগুলোই পড়েন। আপনার যদি মনে হয় যে আপনি এগুলা পড়ে শেষ করে আরো ভোকাবুলারি নেওয়ার মতন অবস্থা আপনার আছে, মানে অর্থাৎ আপনি এগুলো ইজিলি মুখস্থ করতে পারতেছেন বা পারছেন, আপনার জন্য প্রেশার ফিল হচ্ছে না, বরং বাড়তি আরো মুখস্থ করার মতন অবস্থা আপনার আছে, তখন যোগাযোগ করেন, আপনাকে পার্সোনালি আমি এটার কিছু এরকম সাজেশন দিব কি কি সংগ্রহ করতে পারেন। ঠিক আছে? কিন্তু এরকম যাতে না হয় যে আপনার মানে ফরজ যেটা এইটাই মুখস্থ করতে করার খবর নাই, আপনি নফল গুলো নিয়ে পড়ে আছেন, এমন যাতে না হয়। তো আগে এটা পড়েন কিছুদিন, এরপরে যদি আপনার মনে হয় যে আমরা আরো বেশি শব্দ আমি পার্সোনালি মুখস্থ করব, তখন আমি আপনাকে এটা দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। ওস্তাদ, লসের জন্য, ও আচ্ছা, আইওএস এর জন্য কোন অ্যারাবিক কিবোর্ডটা বেস্ট হবে? আইওএস বলতে যদি ইয়া হয়, ল্যাপটপ যদি হয়, তো ল্যাপটপের জন্য তো আলাদা কোনো কিবোর্ড লাগে না, বাই ডিফল্ট এখানে জাস্ট কিবোর্ড থেকে লেআউট থেকে অ্যারাবিকটাকে সেট করে নিলেই হয়ে যায়। আর আইফোনের ক্ষেত্রে আমার আসলে, আমি যেহেতু আইফোন কখনো চালাই নাই, আমার এই কারণে ওটার অভিজ্ঞতা নাই যে ওটার জন্য, তো সম্ভবত এই আহ আইফোনের জন্য আছে কি কি কিবোর্ড যেন আছে, একটু আপনাকে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, কিন্তু ম্যাকের ক্ষেত্রে হচ্ছে যে আলাদা লাগে না, ওই ল্যাঙ্গুয়েজ সেটিংস থেকেই আপনার ল্যাঙ্গুয়েজ বারে অ্যারাবিকটা অ্যাড করে নিলেই হয়ে যায়।
আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, এই আসসালামু আলাইকুম। কেউ হাত তুললে এই ইয়ার মধ্যে গুগল মিটে তার তাকে কথা বলতে অনুমতি দেওয়ার দেওয়ার প্রসেসটা কি হবে? এটা কি আপনাদের কারো জানা আছে? ধরেন এখানে যারা দুজন হাত তুলছেন, একজন সাইফুল সাদাত ভাই আর একজন শেখ মোহাম্মদ তাজ। তো আমি যদি চাই যে ঠিক আছে আপনারা মাইক খুলে কথা বলেন, তো এখানে আপনাদের হাতের উপর দিলে লোয়ার মনে হয় একটা লেখা আসতেছে। তো আমি আসলে কোন অপশনটাতে ক্লিক করলে আপনারা মাইক খুলে কথা বলা শুরু করতে পারবেন? আমাকে কারো জানা থাকলে একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ, যিনি হাত তুলবেন ওনার আইফোনের নামের পাশে ব্যাপারটা জেনে বলতে পারবো কিনা? হ্যাঁ, জেনে তো বলা যাবেই, সমস্যা নাই। আর আপনারা নিজেরাই তো এটা একটু মানে ঘাটাঘাটি করে নিজেরাই বের করে ফেলতে পারেন। হ্যাঁ, আসসালামু চ্যাট আলাইকুম। জিপিটি কে জিজ্ঞাসা করেন, সে এটার ভালো সাজেশন দিয়ে দিবে আপনাকে। আইফোনের বিল্ট ইন কিবোর্ড আছে। আচ্ছা, ওই যে একজন লিখে দিছে আইফোনের বিল্ট ইন কিবোর্ড থাকার কথা, যেহেতু ম্যাকে বিল্ট ইন আছে আইফোনেও থাকার কথা, জাস্ট একটু সেটিংস থেকে খুঁজে বের করে নিতে হবে। ওস্তাদ, 3 আলিফ 4 আলিফ রিদমিক কিবোর্ড থেকে তো লিখতে পারছি না। 3 আলিফ 4 আলিফ না, 3 আলিফ তো পারা যায়, রিদমিক তো আমিও ইউজ করি। 3 আলিফ তো পারা যায় সহজে। 3 আলিফটা পাবেন কোথায়? 3 আলিফটা পাবেন হচ্ছে আলিফ যেখানে আছে ওখানে একটু জোরে চাপ দিয়ে ধরলেই 4 রকমের আলিফ দেখাবে। একটা আলিফের উপরে আইনের মাথা, একটা আলিফের নিচে আইনের মাথা, আর একটা হামজা, এবং একবার সর্ববামে 3 আলিফের যেটা ওইটা পেয়ে যাবেন। আর 4 আলিফের আলিফ যেটা, হ্যাঁ, ওইটা পাবেন না কোথাও। হ্যাঁ, ওটা দরকারও হয় না আসলে, ওটা পাবেন না কোথাও, আর ওটা আসলে দরকারও হয় না। ঠিক আছে, কারণ 4 আলিফের ব্যাপারটা আসলে কোরআনের সাথে খাস। ঠিক আছে, আরবি ভাষার ক্ষেত্রে 4 আলিফ 3 আলিফ এই জিনিসগুলো আসলে নাই। 3 আলিফের যেটা ওই যে আলিফটা দেখা যায় ভাষার ক্ষেত্রে, এটা আসলে 3 আলিফ বুঝায় না। ভাষার ক্ষেত্রে এটা বুঝায় মদ, আল আন, মদ বুঝায়, 3 আলিফ বুঝায় না। আর 4 আলিফের ব্যাপারটা তো ভাষার মধ্যে ভাষার ব্যবহারে নাই, ওটা কোরআনের সাথে খাস শুধুমাত্র। ওই জন্য 4 আলিফ আপনার লাগবে না। যারা হাত তুল আচ্ছা, আমি বুঝলাম না, যারা হাত তুলছে তাদের কথা আপনারা শুনতেছেন, কিন্তু আমি কেন শুনতে পাই না? আমি উস্তাদ শরীফুল ইসলাম কথা বলছে সেইটা শুনতে পাই না, আমি বুঝলাম না। আমি হোস্ট, আমি যদি শুনতে না পাই কিভাবে হবে? আমি কিন্তু তাদের কথা শুনতে পাই না, মানে আপনাদের কারো কোনো কথাই আমি শুনতে পাই না। আচ্ছা, পিডিএফ এই ক্যাম্পাস থেকে খুঁজে পাচ্ছেন না? এই ক্যাম্পাসে যান, গিয়ে দেখেন প্রয়োজনীয় পিডিএফ নামে একটা ফোল্ডার আছে, আমি দেখাই একটু গিয়ে। দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান, একটু দেখেন এখানে প্রয়োজনীয় পিডিএফ নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা ক্লিক করলে, ফোল্ডারটার ভিতরে গেলেই এই যে দেখেন হাইয়া আল আরাবিয়া নামে পিডিএফটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখেছেন? এই যে প্রয়োজনীয় পিডিএফ এর মধ্যে গেলেই পেয়ে যাবেন। আর না পাইলে মেসেঞ্জারে ওখানে জিজ্ঞাসা করেন, গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে দেখায় দিব যে কোন জায়গাতে পাবেন। জুমে ক্লাস হলে ভালো হয়, জুমে ক্লাস হইলে ভালো হয়, এটা আমরা সবসময় জুমে ক্লাস নিয়ে আসছি আগে, কিন্তু জুমে এক তো হচ্ছে যে জুমের অ্যাপটা একটু বেশি ভারী, যার কারণে অনেকের ফোনের স্পেসে জায়গা কম থাকে, জুমে একটু সমস্যা হয়। নেটওয়ার্কে অনেক সময় নেটওয়ার্ক অনেক বেশি ভালো থাকা লাগে জুমের জন্য। গুগল মিটে একটু হালকা পাতলা মানে নেট স্লো থাকলেও মোটামুটি মানে ভালোই কাজ করে। এই কারণে আর কি আমরা এবার মিটেই নিয়ে আসলাম। এখন তো মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া আছে, যে কেউ চাইলে আনমিউট করে কথা বলতে পারবে, কিন্তু আমি কেন যেন শুনতে পাই না কথা। খাড়াজের দিতে পারছি না, কিভাবে আসসালামু দিব? আলাইকুম। আচ্ছা, এগুলো আপনাদেরকে গ্রুপে দেখায় দিব, খাড়াজের কিভাবে দিবেন। এখন তো আমি ল্যাপটপ থেকে তো আমি দেখাতে পারবো না। আপনারা গ্রুপে এগুলো জিজ্ঞাসা করলে গ্রুপের মধ্যেই আপনাদেরকে দেখায় দিব। খাড়াজের হারাকাতের জিনিসগুলো সব একসঙ্গেই থাকে, জবর জের পেশ, হ্যাঁ, সব একসঙ্গে থাকে। আসসালামু আলাইকুম। সেমিস্টার ট্রি কি? আমি কথাটা বুঝি নাই। সেমিস্টার ট্রি বলতে? এইটা
সেমিস্টার ফ্রি, সেমিস্টারে কোনো ফি নেই। আপনি আমাদের ফি হচ্ছে মাসিক ফি, আপনি যে কয় মাস পড়বেন সেই কয় মাস। আপনি যদি মানে হ্যাঁ, কারণ সবাই দেখা যায় ফুল সেমিস্টার তো পড়ে না, আপনি দেখা গেলো যে পুরো ফুল সেমিস্টার দিলেন কিন্তু আপনি 2 মাস পড়ে কোনো কারণে আপনি পড়া অফ করে দিবেন। হ্যাঁ, তো এই কারণে আপনি যে কয় মাস পড়বেন মাসে মাসে আপনি ফি দিবেন। আপনি না হয় আরেকটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়ে থাকেন, কিছু বলা যায় না ভয়েসে। আচ্ছা, আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়েও জয়েন হয়ে নিচ্ছি, সমস্যা নেই। You are muted because a lot of people are on this call. আচ্ছা ঠিক আছে, আজকের মতন আমরা বিদায় নেই। আপনাদের বাড়তি আরো কোনো প্রশ্ন থাকলে ডিসকাশন গ্রুপে জিজ্ঞাসা করলে আমি লিখিত আকারে ওখানে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে তো অনেক লম্বা সময় হয়ে গেছে, আজকের মতন বিদায় নেই ইনশাল্লাহ। আমাদের প্রথম ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ শনিবার দিন। শনিবার দিন আবার কথা হবে, আর এর ভেতর দিয়ে আপনাদের আরো কোনো কিছু বুঝার থাকলে সেটা গ্রুপে জিজ্ঞাসা করবেন, ওখানে আমরা বুঝাই দিব ইনশাল্লাহ। তাহলে আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসে।
জয়েন হয়ে যাবেন, বুঝতে পারলেন? জয়েন হয়ে যাবেন, আর দ্বিতীয়বার জয়েন হতে হবে না, একবার জয়েন হয়ে গেছে। ওরা এবার লিঙ্ক যা পাঠাবে, বুঝতে পারলেন তো? আবার লিঙ্ক কালকে লালে চাপেন, কাটতে গেলে লালে চাপতে হবে।
জয়েন হয়ে গেলেন, লালে কেটে দিলেন। এই খালা আমাকে দুধ এনে দিলে নি বসি দিবে গরম আছে গরম করে কেমন গরম লাগবে ফুটানো লাগবে না কিন্তু ফুটানো নিয়ে আসো ঠান্ডা করতে এই জয়েন্ট তো হলাম লালে কিছু দিন লালে ওরা নাই তো দেখা যাচ্ছে না নাকি সেজন্য ওরা নাই সেজন্য দেখা যাচ্ছে না লালে কেটে দেন নাই লালে